তোমাদের সবাইকে স্বাগতম আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এইটার 4 নম্বর ক্লাসে। আমরা 4 নম্বর ক্লাসে শঙ্করায়ন এবং ভ্যাসপার থিওরি এই পার্টটা দেখব। শঙ্করায়ন এবং ভ্যাসপার থিওরি এই পার্টটা হচ্ছে রাসায়নিক বন্ধন অংশে আছে। সো এই পার্টে আমরা অনেক জোস কিছু জিনিসপত্র দেখব, ধীরে সুস্থে অল্প অল্প করে দেখার চেষ্টা করব। শঙ্করায়ন বের করার যে কয়টা টেকনিক আছে এগুলো শিখব। সিকিউতে শঙ্করায়ন আসলে কিভাবে লিখবা সেটা দেখাই দিব। এমসিকিউতে সবচেয়ে বেশি আসে শঙ্করায়ন, সব ধরনের এমসিকিউ সব এখানে দেখাই দিব। বিশেষ করে ভ্যাসপার থিওরি থেকে আমাদের সিকিউ সবচেয়ে বেশি আসে। ভ্যাসপার থিওরির সব টাইপের কোশ্চেন এবং ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই ক্লাসে অল্প অল্প করে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। ধীরে সুস্থে ক্লাসটা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কইরো এবং ক্লাসটা নোট কইরো। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমার এই চ্যাপ্টারের সমস্ত কনফিউশন যেগুলো ছিল সব আগের 3টা ক্লাসে তো দূর করছই, আজকের ক্লাসে একদম A to Z দূর হয়ে যাবে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো যে শঙ্করায়ন কি। আমাদের প্রথমে শঙ্করায়ন কি এই ব্যাপারটা শঙ্করায়ন কি এই ব্যাপারটা আগে বুঝতে হবে। তো শঙ্করায়ন কি এই ব্যাপারটা বোঝার জন্য তোমাদেরকে একটা নর্মাল উদাহরণ দিব। হ্যাঁ, নর্মাল উদাহরণ। ধরো তোমার কাছে দুইটা রুটি আছে বা পরোটা আছে। ধরো এটা একটা পরোটা আর এটা একটা পরোটা। কয়টা পরোটা? দুইটা পরোটা আছে। এখন এই যে দুইটা পরোটা, ধরো এটা নাম্বার 1 পরোটা আর এটা হচ্ছে নাম্বার 2 পরোটা। তো এই দুইটা পরোটা তোমার দুই ভাই বোনের মাঝখানে ভাগ করে দিতে বলা হইলো। এখন ধরো তুমি বড় ভাই আর তোমার একটা ছোট ভাই আছে বা ছোট বোন আছে। দুজনের ভিতরে যদি তুমি ভাগ করে দাও তাহলে একজন বড় পাবা, একজন ছোট পাবা। তাহলে দেখো ক্ষুধা তো সবার মোটামুটি সমানই লাগে, তাই না? তাহলে একজন বড় হইলে একজনের ক্ষুধা মিটবে, আরেকজন ছোট হইলে তার তো ক্ষুধা মিটবে না। তার মানে একটার আকৃতি বড় হওয়া মানে এটা সাইজ বড়, তাই না? এটা সাইজ বড় এবং আমরা ধরে নিলাম এইটা শক্তিও বেশি, যে বড় তার শক্তিও বেশি। আর এটা সাইজ ছোট, ধরে নিলাম এটার শক্তি কম। তো যদি এরকম হয় সাইজ বড় শক্তি বেশি, সাইজ ছোট শক্তি কম হয়, তাহলে এটা আনফেয়ার হয়ে যাচ্ছে। তো তখন যেটা করা হবে, তোমার বাড়িতে তোমার আব্বু বা আম্মু যেটা করবে, এই দুইটাকে একত্রিত করবে। দুইটা যেহেতু পরোটা দুইটাকে একত্রিত করবে, করে একটা পরোটার খামির বানাবে, মানে ওই যেটা যেটা আছে ময়দা বানাবে। ময়দা বানায় তোমার সমশক্তি সম্পন্ন, খেয়াল করো, সমশক্তি সম্পন্ন দুইটা অরবিটালে পরিণত করবে। কি করবে? সমশক্তি সম্পন্ন দুইটা অরবিটালে পরিণত করবে। তাহলে এখানে আমরা সমশক্তি সম্পন্ন দুইটা অরবিটাল পাবো। এই যে সমশক্তি সম্পন্ন দুইটা অরবিটাল, দেখো একদম মানে ধরো প্রথমে কি করলাম আমরা? প্রথমে আমরা যেটা করলাম দুইটাকে একত্রিত করে মিক্স করে ওই ময়দায় রূপান্তর করলাম। ময়দা অর্ধেক করলাম, করে এখানে যে কয়টা ছিল ওই কয়টাই রুটি বানাইছি। রুটি কিন্তু আবার এইটা মিশায় 3টা বা 4টা বানাই নাই বা একটা বানাই নাই, দুইজনের জন্য দুইটাই বানাইছি। বাট দুইজনের জন্য দুইটা যখন বানাইছি তখন আগে আমার সাইজ বড় ছিল এবং শক্তি কম ছিল। এখন আমরা কি করছি? সাইজ সমান করছি। দেখো দুইটারই সাইজ সমান করছি এবং শুধু সাইজ সমান না, শক্তিও সমান করছি। তো এটাই হচ্ছে ঘটনা। সমশক্তি সম্পন্ন এবং সমান সাইজের দুইটা, সমান সাইজের দুইটা আমরা এখানে তৈরি করে ফেলছি। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী, সমশক্তি সম্পন্ন এবং সমান সাইজের। তাহলে আমরা এখান থেকে বেসিক্যালি দুইটা কাজ করছি। দুইটা কাজ কি কি? সেটা হইছে যে আমাদের সমযোজী বন্ধন গঠনকালে অসম শক্তির, খেয়াল করো, অসম শক্তির অরবিটাল সমূহ, ধরে এবার চিন্তা করো এখানে আমাদের দুইটা অরবিটাল আছে, এটা 1 নম্বর অরবিটাল, এটা 2 নম্বর অরবিটাল। দুইটা অরবিটাল যদি আমাদের অসম শক্তির হয়, তাহলে খেয়াল করো অসম শক্তি মানে কি? দুইটা শক্তি অসমান। অসম শক্তির অরবিটাল যদি নিই এবং অসম সাইজের অরবিটাল যদি নিই, এটাকে মিশ্রিত করে আমরা সমশক্তির অরবিটালে যদি রূপান্তর করি, শুধু সমশক্তির না, সমশক্তির সমান সংখ্যক অরবিটালে যদি আমরা রূপান্তর করি, তখন সেটাকে আমরা শঙ্কর অরবিটাল বলি। ঠিক আছে? তাহলে কাহিনী কি? কাহিনী হইতেছে এরকম, খেয়াল করো এইদিকে খেয়াল করো, আমার এই দিকটাতে খেয়াল করো। আমরা যেটা করব, অসম আকৃতি, প্রথম কথা আমরা অসম আকৃতি, অসম শক্তি, এই দুইটা কথাই খেয়াল করো। অরবিটাল যখন আমরা নিচ্ছি তখন অসম আকৃতি এবং অসম শক্তি এই দুইটা অরবিটাল নিচ্ছি, এইটাকে একত্রিত করে, খেয়াল করো, সম আকৃতি, ঠিক আছে? তারপরে সমশক্তি এবং সমান সংখ্যক
আগে যতগুলা ছিল পরেও ততগুলা থাকবে, এতগুলা অরবিটাল যদি তৈরি করি তখন এটাকে বলা হচ্ছে সংকরায়ন। সংকরায়ন কথাটার মানে হচ্ছে সংকরিত হওয়া, মানে হাইব্রিড হয়ে যাওয়া। মানে ধরো একজন বাংলাদেশি মানুষজন নর্মালি কেমন হয়, একটু ব্ল্যাকিশ টাইপের হয়, একদম ফুল ফর্সা তো থাকে না, ঠিক আছে? বা ধরো বাংলাদেশি একজন ব্ল্যাক পারসন একজন ব্রিটিশ হোয়াইট পারসনের সাথে বিয়ে করলো, তাহলে তাদের যে বাচ্চা হবে সেটা কিন্তু না ব্ল্যাক না হোয়াইট হবে, মাঝখানে কিছু একটা হবে। মাঝখানে কিছু একটা, এটা কিন্তু সংকর, তাই না? সংকর জাতি বলে না বাঙালি সংকর জাতি, বিকজ বাঙালিতে ব্রিটিশ মিশে আছে, তারপরে পাক ভারতীয় মিশে আছে, তারপরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ আছে, আবার তোমার আরবীয় কালচারের মানুষও আছে, তো সব মিলে বাঙালি সংকর জাতি। সংকর কথাটার মানে হচ্ছে সংমিশ্রণ, অনেকগুলা মিশ্রিত হয়ে এক ধরনের হয়ে যাওয়া, অনেকগুলা মিশ্রিত হয়ে এক ধরনের হয়ে যাওয়া, এইটা হচ্ছে সংমিশ্রণ। বুঝতে পারছো? সো অনেকগুলা মিশ্রিত হয়ে এক ধরনের হয়ে যাওয়া, এটাকে আমরা সংকর বা সংকরিত বলতেছি। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে আমাদের সংকরণটা আমরা তো বুঝলাম, বা সংকরায়নের সংজ্ঞা আমরা বুঝলাম। বোঝার পরে এখানে আমরা খেয়াল করব, একটা ছোট্ট লাইন আমি লিখে রাখছি, সংকরায়নে অংশগ্রহণ করে কারা অংশগ্রহণ করে। খেয়াল করো, সংকরায়নে অংশগ্রহণ করে সব সময় মাথায় রাখবা সিগমা বন্ধন এবং মুক্ত জোড় বন্ধন বা লন পেয়ার ইলেকট্রন, এই দুইটা আমার সংকরায়নে অংশগ্রহণ করে, সব সময় মাথায় রাখবা সিগমা বন্ধন এবং মুক্ত জোড় বা লন পেয়ার ইলেকট্রন। তো সিগমা বন্ধন কারা? সিগমা বন্ধন যদি ইলেকট্রন সমূহ বা অরবিটাল সমূহ মুখোমুখি বা সামনাসামনি তোমার হচ্ছে যে হয়, তখন সেটাকে আমরা সিগমা বন্ড বলি। সিগমা বন্ধন কারা? যদি কখনো অরবিটাল সমূহ মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ হয় তখন সেটাকে আমরা সিগমা বন্ধন বলি। তো সিগমা বন্ধন এবং তোমার হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, এই দুইটা সবসময় সংকরায়নের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে? সংকরায়নে কারা কাজ করে? সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন। যারা সিগমা বন্ধন সম্পর্কে জানো না এবং লন পেয়ার ইলেকট্রন সম্পর্কে জানো না, তোমাদেরকে সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন সম্পর্কে একটু ধারণা দিব, হ্যাঁ, একটু ধারণা দিব, আমার সাথে সাথে সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রনের একটু ধারণা নাও। ওকে, সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আচ্ছা, তো সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন সম্পর্কে যদি আমরা ধারণা নিই, এইটুকু মুছলে আমরা সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন সম্পর্কে মোটামুটি সুন্দর ধারণা পাবো। ওকে, তো এখন আমরা এই জায়গায় যেগুলো আছে এগুলো মুছতে হবে আমাদের, একটু মুছে আগে। আচ্ছা, এটা লকই আছে, সো লক থাকলে এইটা আই গেস সিলেক্ট করে ডিলিট করা যাবে, এটাও সিলেক্ট করে ডিলিট করা যাবে। ওকে, সো চলো এখন আমাদের পেজ চলে আসছে। খেয়াল করো, যদি কখনো এরকম হয়, ধরো আমাদের কাছে একটা গোলাকৃতির এস অরবিটাল আছে আর একটা গোলাকৃতির এস অরবিটাল আছে। এই গোলাকৃতির এস অরবিটাল সামনের দিকে এগিয়ে গেল, এই গোলাকৃতির এস অরবিটাল সামনের দিকে এগিয়ে গেল। তো এই সামনের দিকে দুইটা অরবিটাল যদি সামনের দিকে এগিয়ে এসে মুখোমুখি, এটাকে বলা হচ্ছে মুখোমুখি। খেয়াল করো, কথাটা খেয়াল করবা, মুখোমুখি বা সামনাসামনি, এই কথাটা খেয়াল করবা, মুখোমুখি বা সামনাসামনি ওভারল্যাপিং, বুঝতে পারছো? মুখোমুখি বা সামনাসামনি যদি ওভারল্যাপিং করে, মুখোমুখি বা সামনাসামনি ওভারল্যাপিং করলে এই জায়গায় একটা আরেকটার উপরে এইভাবে চলে আসে, একটা আরেকটার উপরে যদি এইভাবে চলে আসে মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণে, তখন এই জায়গায় একটা আরেকটার উপরে মাঝখানে যে বন্ধন গঠন করে এইটাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন যেহেতু মুখোমুখি বা সামনাসামনি গঠিত হয়, এই জন্য এটা অনেক অনেক স্ট্রংলি একজন আরেকজনের সাথে বন্ডেড হয়ে যায়। এই জন্য আমরা এই বন্ধনকে বলি হচ্ছে শক্তিশালী বন্ধন। এই বন্ধনকে আমরা কি বলি? এই বন্ধনকে আমরা বলি হচ্ছে শক্তিশালী বন্ধন। তো মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ হলে তখন আমরা শক্তিশালী বন্ধন পাই, ঠিক আছে? এখন যদি এমন হয়, ধরো একটা পি অরবিটাল কেমন হয়? পি অরবিটাল এরকম ডাবল ডাম্বেল আকৃতির হয় না, তাই না? তো ধরো একটা পি অরবিটাল, তো এটা ধরো আমার পি অরবিটাল, আরেকটা পি অরবিটাল পাশাপাশি আছে, হ্যাঁ, পাশাপাশি আছে। তো ধরো একটা পি অরবিটাল আরেকটা পি অরবিটাল পাশাপাশি আছে, এটাও আমার পি অরবিটাল। তো দুইটা পি অরবিটাল পাশাপাশি আছে। এখন ঘটনা যেটা ঘটবে একটু বোঝার চেষ্টা করবা, ঘটনা যেটা ঘটবে, এই যে দুইটা পি অরবিটাল আমরা নিছি না, এই যে দুইটা পি অরবিটাল আমরা নিছি না, এখন যদি আমরা এমন ঘটনা ঘটাই, এই পি অরবিটালটাকে ধরে নিয়ে এই বরাবর এই মুখোমুখি বা সামনাসামনি বসাই দিই, তাহলে এখানে খেয়াল করলে দেখবা এই জায়গার পি অরবিটাল, একটু খেয়াল করো, এই জায়গার পি অরবিটাল এই জায়গার পি অরবিটাল মুখোমুখি বা সামনাসামনি বসে এই জায়গায় মুখোমুখি বা সামনাসামনি ওভারল্যাপ করলো।
কি করলো? মুখোমুখি বা সামনাসামনি ওভারল্যাপ করলো। ভাইয়া মুখোমুখি বা সামনাসামনি ওভারল্যাপ করলে এই জায়গায় যে বন্ধন গঠন হচ্ছে, এই বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ড। এই বন্ধনের নাম কি ভাইয়া? এই বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ড। ভাইয়া সিগমা বন্ড এখানে তৈরি হওয়ার পর ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গায় এই যে দুইটা পি ওয়াই দুইটা অরবিটাল পাশাপাশি দাঁড়ায় আছে না, সমানভাবে দাঁড়ায় আছে না? এই সমানভাবে দাঁড়ায় থাকা এই পাশাপাশি অরবিটালগুলা এই পাশাপাশি ওভারল্যাপের একটা সুযোগ চলে আসে। পাশাপাশি ওভারল্যাপ মানে এরা পাশাপাশি দাঁড়ায় থেকে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয় এবং এখানে একটা দুর্বল বন্ধন গঠন করে। এই পাশাপাশি আকৃষ্ট হওয়া বা পাশাপাশি ওভারল্যাপ করার মাধ্যমে যে দুর্বল বন্ধনটা গঠন হয়, এই দুর্বল বন্ধন যেটা গঠন হয় এইটাকে আমরা পাই বন্ড বলি। এটাকে কি বলি? এটাকে আমরা পাই বন্ড বলি। তাহলে পাই বন্ড হচ্ছে সবসময় সিগমা বন্ধন তৈরি হওয়ার পরে যেটা তৈরি হয়। আগে দেখো সিগমা বন্ধন হয়েছে, আগে দেখো কি হয়েছে, আগে সিগমা বন্ধন হয়েছে। সিগমা বন্ধন তৈরি হওয়ার পরে পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে এটাকে আমরা পাই বন্ধন বলবো। তাহলে আগে সিগমা বন্ধন হইলো, পরে আমরা পাই বন্ধন দেখলাম, ঠিক আছে? তাহলে সিগমা বন্ধন যেহেতু মুখোমুখি ওভারল্যাপ তাহলে এটা শক্তিশালী, পাই বন্ধন যেহেতু পাশাপাশি ওভারল্যাপ এটা হচ্ছে দুর্বল। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কখনো সংকরায়নে যাই, সংকরায়নে প্রথম যে বন্ধনটা তৈরি হবে মানে সামনাসামনি বা মুখোমুখি যেটা তৈরি হবে এই সিগমা বন্ধনই আমার সংকরায়নে অংশগ্রহণ করবে। এই উপরে যে পাই বন্ধনটা আছে মানে পাশাপাশি ওভারল্যাপ বা দুর্বল বন্ধন যেটা আছে এটা সংকরায়নে অংশগ্রহণ করবে না। এখন বলবা ভাই তাহলে লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রনটা আসলে কি? ভালো করে খেয়াল করো, আমরা যদি অ্যামোনিয়ার দিকে তাকাই, অ্যামোনিয়া হচ্ছে NH3 অ্যামোনিয়া। তো নাইট্রোজেনে আমার টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 7টা, তাই না? প্রথম অরবিটালে থাকে আমার 2টা, পরের অরবিটালে থাকে হচ্ছে 5টা। এই 5টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে। 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে। হাইড্রোজেন একটা করে দেয়, নাইট্রোজেন একটা করে দেয়। তাহলে 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলে এখানে 3 এখনো 2টা থেকে যায়। এই 2টা মাথার উপর থাকে, মাথার উপর যেটা থাকে এইটা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই তাকে আমরা বলি হচ্ছে লন পেয়ার। তাহলে লন পেয়ার কারা? লন পেয়ার হচ্ছে যারা বন্ধন গঠনে অংশ নেয়নি। যারা বন্ধন গঠনে অংশ নেয়নি তারা হচ্ছে আমার লন পেয়ার। যারা বন্ধন গঠনে অংশ নিছে তারা হচ্ছে আমার বন্ড পেয়ার। যেমন ধরো এখানকার প্রথম যেই 3টা ইলেকট্রন, সেই 3টা ইলেকট্রনের একটা করে একটা হাইড্রোজেনের সাথে, একটা করে আরেকটা হাইড্রোজেনের সাথে, একটা করে আরেকটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনে অংশ নিছে। যারা অংশ নিছে এরা হচ্ছে আমার বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে হচ্ছে বন্ধন জোড়। বন্ধন জোড় মানে কি? যারা বন্ধন গঠনে অংশ নিছে। যারা বন্ধন গঠনে অংশ নিছে তারা হচ্ছে বন্ড পেয়ার। যারা বন্ধন গঠনে অংশ নেয়নি তারা হচ্ছে লন পেয়ার। তাহলে আমরা এই জায়গাতে লন পেয়ার ইলেকট্রন সম্পর্কে দেখলাম, বন্ড পেয়ার ইলেকট্রন সম্পর্কে দেখলাম। তার মানে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হইছি, যারা সংকরায়নে অংশ নিবে তারা হচ্ছে সিগমা বন্ধন এবং লন পেয়ার যেটা মাথার উপরে লন পেয়ার যেটা আছে এটা। এবং সিগমা বন্ধন মানে কি ভাই? সিগমা বন্ধন মানে বললাম ওই যে ওভারল্যাপ করে মুখোমুখি বা সামনাসামনি ওভারল্যাপ করে যারা সিঙ্গেল বন্ড গঠন করছে ওরা সিগমা বন্ধন, যারা সিঙ্গেল বন্ড গঠন করছে ওরা সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন সবসময় সিঙ্গেল বন্ড, সিগমা বন্ধন সবসময় কি? সিঙ্গেল বন্ড। তাহলে এখানে একটা নোট নিব, আগের এখানে একটা নোট নিব, সিগমা বন্ধন যারা এরা সব সময় সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে হচ্ছে প্রথম যেই বন্ধনটা আছে একটা বন্ধন, প্রথম যেই বন্ধন যেটা আছে একটা বন্ধন ওইটা হচ্ছে আমার সিগমা বন্ধন। পরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমার সব পাই বন্ধন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। তাহলে সংকরায়নের বেসিক সংজ্ঞা বুঝলাম, এরপরে আমরা সংকরায়নে অংশগ্রহণ করা সিগমা বন্ধন এবং পাই বন্ধন বুঝলাম, ঠিক আছে? এখন আমরা সংকরায়নের বেসিক নিয়ম শিখব। সংকরায়নের বেসিক নিয়ম শিখব। তোমরা আমাকে একজন রিকোয়েস্ট করছিল ভাইয়া সিগমা এবং পাই বন্ধনের যেই সংকরায়নের কাহিনী আছে এইটার বাইরেও যে আপনি সিগমা বন্ধন এই জিনিসটা এই আপনি হচ্ছে যে বইতে আরেকটা ফর্মুলা আছে ফর্মুলা দিয়েও বুঝাবেন, ঠিক আছে? তোমাকে আমি সহজটাও বুঝাবো, বইয়ে যেটা আছে সেটাও বুঝাবো, সমস্যা নেই। দুইটাই যেটা তুমি প্রেফার করবা সেটা শিখবা। বাট আমি প্রেফার করব তোমার স্টেরিক নাম্বার পদ্ধতি যেটা আছে এটা ফলো করবা। এটা দিয়ে তোমার মানে এটা দিয়ে কেমিস্ট্রি ইজি হবে, ঠিক আছে? এটা দিয়ে কেমিস্ট্রি ইজি হবে। তার আগে একটু সংকরায়নের বেসিক দেখে আসি। একটা বেসিক ব্যাখ্যা দেখলে আমাদের অনেক কিছু ক্লিয়ারিটি আসবে। এর জন্য আমরা একটা পেজ নিলাম, ফাঁকা পেজ নিলাম। ধরো আমার কাছে কার্বন আছে, কার্বনে ধরো 6টা ইলেকট্রন আছে। খেয়াল করো কার্বনে 6টা ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস করলে আমরা জানি 1s2 2s2 2p2 এমন আসবে, তাই না? তাহলে দেখো এই যে 1s2 2s2 2p2 আমরা জানি p অরবিটাল যেটা আছে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 আসলো, এই p অরবিটাল px
py এবং pz তিনটা ভাগে ভাগ হয়ে যায়। এবার বলো তো আমরা ওই যে একটু আগে তোমার হচ্ছে যে হুন্ডের নীতি শিখছিলাম না, হুন্ডের নীতিতে আমরা দেখছিলাম সমশক্তি সম্পন্ন অরবিটাল যেগুলো আছে এই অরবিটালগুলা প্রথমে সবাই একটা করে ইলেকট্রন পায়, তাহলে দুইটা ইলেকট্রন একটা px এ যাবে একটা py তে যাবে। তাহলে খেয়াল করো আমাদের pz অরবিটাল ফাঁকা থেকে যাচ্ছে না, pz অরবিটাল ফাঁকা থেকে যাচ্ছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল অরবিটাল শুধু px এবং py অরবিটালে আছে। তাহলে সিঙ্গেল ইলেকট্রন যদি px আর py অরবিটালে থাকে, এই শুধু সিঙ্গেল ইলেকট্রন দুইটাই তো আমার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, তাই না? তার মানে কার্বনের যোজনী কত থাকবে? কার্বনের যোজনী হবে 2, কার্বনের যোজনী হবে 2। এবং ভালো করে খেয়াল করলে দেখবা তখন আমাদের s অরবিটাল, p অরবিটাল, p অরবিটাল, p অরবিটাল, এক একটা অরবিটালের শক্তি এক এক রকম হয়ে যাচ্ছে। এক একটা অরবিটালের শক্তি মানে p অরবিটালগুলোর শক্তি একরকম, এই দুইটাতে ইলেকট্রন আছে এই দুইটাই একরকম, pz এ একরকম, s এ আরেক রকম। তাহলে দেখো এইগুলা সব অসম শক্তির অরবিটাল না? খেয়াল করে দেখো এই জায়গায় আমি যে অরবিটালগুলা পাচ্ছি এই সব অরবিটালগুলা অসম শক্তির। এই সব অরবিটালগুলা কি? অসম শক্তি, অসম আকৃতি, এতগুলা না, অসম শক্তি এবং অসম আকৃতি, এই দুইটা জিনিস ফলো করে। তাহলে আমাদের এই পি অরবিটালগুলা প্রথম কথা অসম শক্তি, দুই নম্বর কথা হচ্ছে অসম আকৃতি, এই দুইটা জিনিস ফলো করে আছে। এবার খেয়াল করো আমরা যদি এমন করি এই কার্বন এই 6 কে উত্তেজিত করি, ভাইয়া উত্তেজিত করলে আমার প্রথম অরবিটালে 1s2 থাকবে, বাট এই 2s অরবিটালের দুইটা ইলেকট্রন এইটা ভেঙে যে একটা হয়ে যাবে, 2px এ একটা ইলেকট্রন যাবে, 2py তে একটা ইলেকট্রন যাবে, বা 2pz এই জায়গার এটা ভেঙে যে এখানে চলে যাবে। এখানে চলে গেলে দেখো উত্তেজিত অবস্থায় সবাই একটা করে ইলেকট্রন পাবে। এই যে উত্তেজিত অবস্থায় সবাই একটা করে ইলেকট্রন পাইলো, খেয়াল করো প্রত্যেকে একটা করে ইলেকট্রন পাইলো, এখন আমার 4টা অরবিটাল একটা করে ইলেকট্রন পাওয়ায় আমার যোজনী কিন্তু 4 হয়ে গেল। উত্তেজিত অবস্থায় আমার যোজনী কি হয়ে গেল? যোজনী হয়ে গেল 4। বাট এখনো এরা অসম শক্তি এবং অসম আকৃতির আছে। এবার আমরা যদি এমন কাজ করি এই জায়গার একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল, খেয়াল করো একটা s অরবিটাল, একটা s আর 3টা p অরবিটাল, 3টা p অরবিটাল মানে কি? খেয়াল করো একটা হচ্ছে px, আরেকটা হচ্ছে py, ঠিক আছে, আরেকটা হচ্ছে pz, তিনটা p অরবিটাল। তাহলে একটা s অরবিটাল, 3টা p অরবিটাল, সবগুলাকে যদি আমি একত্রিত করে সমশক্তি সম্পন্ন একটা অরবিটালে রূপান্তর করি, মানে ধরো এরকম এই যে একটা p অরবিটাল, ধরো একটা s অরবিটাল আর হচ্ছে একটা হচ্ছে s অরবিটাল, একটা p অরবিটাল, এই একটা s এবং একটা p এই দুইটাকে আমি যদি একত্রিত করে সমশক্তি সম্পন্ন এবং সম আকৃতির একটা অরবিটালে রূপান্তর করি, তখন আমাদের তোমার হচ্ছে যে sp3 সংকরায়িত হবে। তো ঘটনা কি ঘটবে? ঘটনা খুব সিম্পল, খেয়াল করো এখানে আমার অরবিটাল ছিল p এর অরবিটাল ছিল px, py, pz তিনটা, তাই না? এখানে ছিল একটা, তাহলে অরবিটালগুলো সব সেম আকৃতির হবে, সমশক্তি সম্পন্ন হবে, মানে দেখতে সবাই সমান হবে। আবার সংখ্যা আমার কয়টা হবে? এখানে আমার 3টা আর একটা 4টা ছিল, ওখানে যেও 4টা হবে। তো তখন আমি কি করব? সমশক্তি সম্পন্ন সম আকৃতির অরবিটাল যখন গঠন করব তখন আমার 4টা কেমন হবে? ধরো এখানে একটা, এখানে একটা 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এই সবগুলা একত্রিত হয়ে মিলিত হয়ে আমার দেখো sp3 সংকরিত অরবিটাল তৈরি হলো। তাহলে একটা s 3টা p মিলে sp3 সংকরিত অরবিটাল তৈরি হলো। এই সংকরিত অরবিটালের প্রত্যেকে এখন আমার কিসে আছে বলতো? প্রত্যেকে এখন আমার হচ্ছে সমশক্তি সম্পন্ন সম আকৃতিতে আছে। এখানেও যে কয়টা সংখ্যাই ছিল এখানেও সেই কয়টা, এখানে যে কয়টা সংখ্যা ছিল এখানেও সেই কয়টাই সংখ্যা আছে, ঠিক আছে? এখানে যে কয়টা সংখ্যা ছিল এখানেও সেই কয়টাই সংখ্যা আছে। সো আমাদের সমশক্তি সম্পন্ন এবং সম আকৃতির যে অরবিটাল সেইটা আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার করতে পারছি? সিম্পল জিনিস, ক্লিয়ার হইছে না? ওকে, তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কয়েকটা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে, যে নর্মাল অবস্থায় আমাদের অরবিটাল এমন হবে, উত্তেজিত অবস্থায় আমাদের অরবিটালগুলো এমন হবে। সবসময় আমরা 3টা ওয়ার্ড মাথায় রাখবো, সমশক্তি, অসম শক্তি, অসম আকৃতি। এখান থেকে পরিবর্তিত হয়ে যখন এরকম আসবে তখন এখানে আমার সমশক্তি, এই ওয়ার্ডটা মাথায় রাখবা। সংকরিত হওয়া মানে সমশক্তি, সংকরিত হওয়া মানে সম আকৃতি মানে সমান আকৃতি, এবং সংকরিত হওয়া মানে সমান সংখ্যক। তাহলে এখানে আমাদের সমশক্তি, সম আকৃতি এবং সমান সংখ্যক, এই 3টা ওয়ার্ড মাথায় রেখে কাজ করতে হবে। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, যদি আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারি তাহলে এখন আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্ট কি? একদম সিম্পল। দেখো
একদম সিম্পল। এবার আমরা এই যে জিনিসটা আমরা দেখলাম না, একটা সংকরায়ন দেখলাম না, এই সমশক্তি সম্পন্ন সম আকৃতির অরবিটাল গুলাতে ঘটনা যেটা ঘটছে, দেখা গেছে এই কার্বন সংকরিত হয়ে 4টা অরবিটাল গঠন করছে, প্রত্যেকে sp3 সংকরিত। এই 4টা অরবিটালের সাথে এখন আমরা 4টা হাইড্রোজেন এভাবে দিয়ে একটা মিথেন গঠন করছি। কি গঠন করছি? একটা CH4 মিথেন গঠন করছি, একটা CH4 মিথেন গঠন করছি। খেয়াল করে দেখো, এই কার্বনের 4টা যে হাত, এই প্রত্যেকটা কিন্তু sp3 সংকরিত, প্রত্যেকটা কিন্তু sp3 সংকরিত, ঠিক আছে? আর এই হাইড্রোজেন কিন্তু আলাদাভাবে আসছে, এই হাইড্রোজেন কি আলাদাভাবে আসছে। তাহলে ঘটনা যেটা ঘটছে, এখানে আমার একটা কার্বন আছে, কার্বনের এখানে একটা হাত sp3 সংকরিত, এখানে একটা হাত sp3 সংকরিত, এখানে একটা হাত sp3 সংকরিত, এখানে একটা হাত sp3 সংকরিত। এখানে আমার একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নরমালি তোমার s অরবিটালে, হাইড্রোজেনে কি 1s1 ইলেকট্রন থাকে না, তাহলে একটা গোলাকৃতির s অরবিটাল আছে। সেই গোলাকৃতির s অরবিটাল এখানে এসে তোমার এই sp3 সংকরিত কার্বনের একটা হাতের সাথে তোমার সিগমা বন্ধন গঠন করলো, আরেকটা এসে সিগমা বন্ধন গঠন করলো, আরেকটা এসে সিগমা বন্ধন গঠন করলো, আরেকটা এসে সিগমা বন্ধন গঠন করলো। এভাবে আমরা CH4 মিথেন পরমাণু পাচ্ছি। তাহলে সংকরায়ন কেন প্রয়োজন? সংকরায়ন এই ধরনের যৌগ গঠনের জন্য প্রয়োজন। সংকরায়ন কেন প্রয়োজন? এই ধরনের যৌগ গঠনের জন্য প্রয়োজন। বুঝতে পারছো? তাহলে আমরা সংকরায়নের বেসিক জিনিসটা বুঝতে পারলাম কিনা? বেসিক জিনিসটা বুঝতে পারলে এইটুকু আমাদের জাস্ট এইটুকু ব্যাখ্যার জন্যই লাগে, এর চেয়ে বেশি লাগে না। এবার আমরা আমাদের পরীক্ষার জন্য যা যা লাগবে সেখানে চলে যাব, এইটুকু ব্যাখ্যার জন্যই লাগে। এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছো? সংকরায়নের বেসিক্সটা বুঝে গেছি, বাট বেসিক্স আমাদের কখনো পরীক্ষায় লাগবে না, আমাদের পরীক্ষায় লাগবে অ্যাপ্লিকেশন। এখন আমরা অ্যাপ্লিকেশনে যাব। সংকরায়নের বেসিক অ্যাপ্লিকেশনে আমাদের বেসিক ফর্মুলা আগে বুঝতে হবে। ফর্মুলা হচ্ছে স্টেরিক নাম্বার কনসেপ্ট। খেয়াল করো, ফর্মুলা হচ্ছে স্টেরিক নাম্বার কনসেপ্ট। x হচ্ছে আমার স্টেরিক নাম্বার। x কি? x হচ্ছে ভাই আমার স্টেরিক নাম্বার, x হচ্ছে আমার স্টেরিক নাম্বার। সো স্টেরিক নাম্বার x ইজ ইকুয়াল টু, খেয়াল করো, x ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন এই দুইয়ের যোগফল নিছি, সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন এই দুইয়ের যোগফল নিছি। তার মানে একটা যৌগের যতগুলা সিগমা বন্ড এবং যতগুলা লন পেয়ার ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ড করে আমরা তোমার সংকরায়ন নির্ধারণ করতে পারবো। যেমন ধরো আমরা এখানে CH4 মিথেন নিলাম, মিথেনকে যদি আমি ভাঙি, দেখো একটা হাইড্রোজেনের সাথে একটা কার্বন, একটা হাইড্রোজেনের সাথে একটা কার্বন, একটা হাইড্রোজেনের সাথে একটা কার্বন, ঠিক আছে, আরেকটা হাইড্রোজেনের সাথে একটা কার্বনের বন্ড, এভাবে গঠন হচ্ছে। খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করব। কার্বন আমার কেন্দ্রীয় পরমাণু, কার্বন কি? কার্বন আমার কেন্দ্রীয় পরমাণু। এখানে আমার 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রনের প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 4টা। এই যে 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রনের ভিতর একটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেন, আরেকটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেন, আরেকটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেন, আরেকটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেন, 4টা ইলেকট্রনই দেখো আমার বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তার মানে আমরা এখানে একটা বন্ড পেয়ার, একটা বন্ড পেয়ার, একটা বন্ড পেয়ার, আরেকটা বন্ড পেয়ার পাইলাম। এই 4টাই কি আমার সিঙ্গেল বন্ড না? এই 4টাই আমার সিঙ্গেল বন্ড, মানে সিঙ্গেল বন্ড মানে এগুলা কি? সিগমা বন্ড। তাহলে এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, 4টা সিগমা। এবার দেখো 4টা ইলেকট্রনই ব্যবহার হয়েছে, তার মানে কোনো লন পেয়ার আছে? লন পেয়ার নাই। তার মানে স্টেরিক নাম্বার x ইজ ইকুয়াল টু, স্টেরিক নাম্বার x ইজ ইকুয়াল টু 1 2 3 4, 4টা আমার সিগমা বন্ড, 0 আমার লন পেয়ার, ক্যালকুলেশন করলে x ইজ ইকুয়ালস টু 4। x হচ্ছে আমার স্টেরিক নাম্বার। ভাইয়া মাথায় রাখবো, স্টেরিক নাম্বার যত অরবিটাল ব্যবহার হবে তত, স্টেরিক নাম্বার যত অরবিটাল ব্যবহার হবে তত, তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, দেখো যোগফল x যত, অরবিটাল ততগুলা সংকরায়নে অংশ নিবে। তার মানে স্টেরিক নাম্বার আমার এখানে 4টা অরবিটাল আসবে। এখন আমরা জানি s একটা অরবিটাল, s একটা অরবিটাল, p থাকে 3টা অরবিটাল, তাহলে একটা s আর 3টা p মিলে দেখো আমার 4 হয়ে যায়। সব সময় খেয়াল করো, যদি আমি কখনো sp পাই তার মানে আমার স্টেরিক নাম্বার 2, যদি আমি কখনো স্টেরিক নাম্বার 3 পাই তার মানে sp2, একটা s 2টা p মিলে আমার 3, যদি আমি কখনো sp3 পাই তার মানে স্টেরিক নাম্বার আমার কত? 4, sp3 এরপরে যদি আমি একটা d নিই তখন আমার স্টেরিক নাম্বার 5। এভাবে স্টেরিক নাম্বার বাড়ার সাথে সাথে অরবিটাল বাড়তে থাকে, স্টেরিক নাম্বার যত অরবিটাল সংখ্যা তত, মাথায় রাখবো স্টেরিক নাম্বার যত অরবিটাল সংখ্যা তত। তাহলে এভাবে আমি স্টেরিক নাম্বার কনসেপ্টের মাধ্যমে লন পেয়ার ইলেকট্রন এবং সিগমা বন্ড দুইটার মাধ্যমে সংকরায়ন বের করতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে ভাইয়া, সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে এই স্টেরিক নাম্বার কনসেপ্টেই আমরা ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারি। ভাই একই কথা,
ওখানেও তুমি যা করতেছো এই ফর্মুলাতেও তাই করতেছো, লন পেয়ার আর সিগমা বন্ডই তুমি এখানে বের করতেছো বাট ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটা কি? x ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই ফর্মুলা। ভাইয়া এইটা কেমনে কাজ করে? আমি প্রথমে হাফ নিয়ে নিলাম, ভিতে ভ্যালেন্স ইলেকট্রন কত ছিল ভাইয়া? 4 ছিল না? এই মিথেনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন প্রথমে তুমি হাফ নিয়ে নিলা, ভিতে ভ্যালেন্স ইলেকট্রন, কার্বনের জন্য কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন কার্বনের জন্য আমার এখানে 4 ছিল। এম তে একক পরমাণু মানে হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, কার্বন, এই টাইপের যেগুলো আছে একক পরমাণু, এইটা কয়টা আছে খেয়াল করে দেখো। CH4 মিথেনে একক পরমাণু আমাদের 4 ছিল, তাহলে নিয়ে নিলাম 4। এবার সি তে হচ্ছে ক্যাটায়ন, এতে কি? এতে হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন যে কটা আছে সেটা মাইনাস হবে, এখানে কোনো ক্যাটায়ন ছিল না, -0, এখানে কোনো অ্যানায়ন ছিল না, -0। ক্যালকুলেশন করলে দেখো 4 4 8, 8 ডিভাইডেড বাই 2 মিলে 4 আসে, 4 আসা মানে সেই sp3 হয়। তাহলে এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা, যেখানে আমরা যদি কখনো স্ট্রাকচার বুঝতে না পারি তাহলে আমরা এভাবে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন, তারপরে কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন, তারপরে এম সি এ এগুলা ব্যবহার করে ম্যাথ করতে পারি বা ম্যাথের মাধ্যমে তোমার সংকরায়ন বের করতে পারি। তো অনেকের কাছে এটা ইজি লাগে, অনেকের কাছে এটা ইজি লাগে, আমার কাছে এটা হচ্ছে এটা বেশি প্রেফারেবল, বিকজ এটা দিয়ে সব করা যায়। হ্যাঁ, এটা দিয়ে সব করা যায়, এটা অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছুতে মিলাইতে পারি না, বাট ওইটা দিয়ে সব করা যায়। বাট তুমি যেটাতে কমফোর্টেবল সেটা দিয়ে হিসাব করো, কোনো সমস্যা নেই, তুমি যেটাতে ফাস্ট আর কি। তো আমি এখানে দেখো তোমার এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার কোনটার মানে কি সেটা লিখে দিছি। যেমন এক্স হচ্ছে হাইব্রিড অরবিটাল বা স্টেরিক নাম্বার, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন, এম হচ্ছে একযোজী পরমাণু কারা ইউজ হয়? হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা ইউজ হয়। এগুলা যদি না থাকে, যেমন অক্সিজেন, সালফার, এগুলা যদি থাকে তাহলে এম এর মান 0 নিতে হয়। একযোজী পরমাণু না থাকলে এম এর মান 0 হবে। ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ যদি থাকে সেটা ইউজ হবে, ক্যাটায়ন অ্যানায়নের চার্জ না থাকলে সি এবং এ এর জায়গায় আমাদের 0 বসাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্স এর মাধ্যমে বের করার ফর্মুলা। ওকে, এখন তুমি বলবা ভাইয়া এক্স এর মাধ্যমে একটা দেখাইছেন, একটা না, আমরা আরো কয়েকটা দেখতে চাই, আমাদের আরো কয়েকটা দেখান। খুব সিম্পল, দেখো আমরা এখানে NH3 অ্যামোনিয়া নিলাম, আবার NH3 অ্যামোনিয়া নিলাম, এই সেম জিনিস আমরা দুইটা জিনিসের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে স্টেরিক নাম্বার পদ্ধতি আর একটা হচ্ছে ফর্মুলা। তো খেয়াল করো, আমি যদি স্টেরিক নাম্বার পদ্ধতিতে যাই তাহলে প্রথমে আমার আসবে হচ্ছে সিগমা বন্ড, তারপরে আসবে হচ্ছে লন পেয়ার। তো আমি এখানে যদি দেখার চেষ্টা করি, এই অ্যামোনিয়াতে নাইট্রোজেনের এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে। ভাই নাইট্রোজেন ইলেকট্রন কয়টা? নাইট্রোজেন ইলেকট্রন 7টা, প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 5টা। খেয়াল করো, প্রথমে 2টা, পরে 5টা, 5টার ভিতরে 3টা ইলেকট্রন দেখো 3টা সিগমা বন্ডে ইউজ হয়ে গেছে, 3টা ইলেকট্রন 3টা সিগমা বন্ডে ইউজ হয়ে গেছে, তার মানে এক জোড়া ইলেকট্রন এখনো ফাঁকা আছে। তার মানে সিগমা বন্ড দেখো 1 2 3, লন পেয়ার দেখো 1, তাহলে 3 আর 1 4 আসছে না? 4 আসলে আমাদের এখানে সংকরায়ন sp3। আমরা এভাবে করতে পারি, খুব সিম্পল। এখন তুমি বলবা না ভাই আপনি আমাকে ফর্মুলা দিয়ে দেখান। খুব সিম্পল, ফর্মুলা দিয়ে যদি দেখো x is equals to half into v plus m minus c plus a। এবার আসো খেয়াল করো, হাফ নিয়ে নিলাম, প্রথমেই তোমার ভ্যালেন্স ইলেকট্রন বের করা লাগবে। তো এই জায়গাতে আমার নাইট্রোজেনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন কত? বহিস্থ অরবিটাল ইলেকট্রন আছে আমার 5টা, তাহলে বসাই দাও 5। এবার এম মানে কি? একযোজী পরমাণু কোনটা? হাইড্রোজেন হচ্ছে আমার একযোজী পরমাণু দেখো আছে আমার 3টা। এবার বলছে এখানে ক্যাটায়নের চার্জ বের করো। ভাই ক্যাটায়নের চার্জ আছে? উত্তর হচ্ছে না। অ্যানায়নের চার্জ আছে? উত্তর হচ্ছে না। ক্যালকুলেশন করলে দেখো হাফ ইন্টু 5 আর 3 8 আসে, ক্যালকুলেশন করলে আবার 4 আসে, সেই একই হিসাব sp3। সো ঘুরে ফিরে আমরা একই জায়গায় যাই। কিছু কিছু মানুষ যারা স্ট্রাকচার মনে রাখতে পারে না বা মনে রাখতে চায় না তাদের জন্য এটা ইজি, আর যারা স্ট্রাকচার পছন্দ করে, যারা আমার মতো কেমিস্ট্রি ফিল করতে পছন্দ করে, বুঝতে পারছো, কেমিস্ট্রি ফিল করতে পছন্দ করে, বিকজ স্ট্রাকচার বোঝা মানে তুমি কেমিস্ট্রি বুঝবা, কোন যৌগ কিভাবে গঠন হয়েছে সেটা বুঝবা, তারা হচ্ছে এই পদ্ধতি ফলো করে। আর এই পদ্ধতি খুব সিম্পল, লন পেয়ার, বন্ড পেয়ার, এই পদ্ধতি খুব সিম্পল, এইটাতে তুমি আরো বেশি জিনিসটা ফিল করবা। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার করতে পারছি। এবার আসো আমরা এই সংকরিত অরবিটাল স্টেরিক নাম্বারের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য এটা বুঝাই। দেখো যদি আমার স্টেরিক নাম্বার কখনো x equals to 2 আসে, মানে অরবিটাল যাবে দুইটা অরবিটাল, মানে কি s এবং p, দুইটা অরবিটাল ব্যবহার হবে। তো আমরা জানি s সবসময় একটা অরবিটাল দেয়, p সবসময় 3টা অরবিটাল দেয়,
ডি সবসময় 5টা অরবিটাল দেয়। তাহলে দেখো 2টা অরবিটাল গেছে, একটা এস থেকে নিছি, একটা পি থেকে নিছি। যখনই আমার x ইকুয়ালস টু 3 গেছে তখন আমার 3টা অরবিটাল যাবে, একটা এস থেকে, 2টা পি থেকে, 2টা মিলে 3। যখন আমার 4 গেছে তখন একটা এস থেকে, 3টা পি থেকে, 2টা মিলে 4। যখন আমার 5 গেছে, ঠিক আছে, 5 গেলে একটা এস, 3টা পি, 4টা চলে গেছে, এখন একটা বাকি, ওইটা আমি ডি থেকে নিব, তাহলে sp3d। যখন আমার 6 যাচ্ছে, তখন একটা এস, 3টা পি, 2টা ডি, sp3d2। যখন আমার 7 যাচ্ছে তখন দেখো একটা এস, 3টা পি, তাহলে 4টা গেল, 3টা ডি, টোটাল মিলে 7, তাহলে sp3d3। এই হচ্ছে তোমার স্টেরিক নাম্বারের উপর ডিপেন্ড করে সংকরায়ন। সো স্টেরিক নাম্বার তুমি যত পাবা তার উপর ডিপেন্ড করে এইভাবে সংকরায়ন বের করবা। এইটা এমসিকিউ এর জন্য লাগবে আমাদের, সামনে আমরা এমসিকিউ সলভ করতে যে এটা আমাদের লাগবে, আর এটা সংকরায়ন বুঝতে গেলেই লাগবে। হ্যাঁ, সো এইটা আমাদের ভালো করে মাথায় রাখবা, এটা সুন্দর মতো মাথায় রাখবা। ওকে, এবার দেখো যে কোনো একটা সংকরায়ন বের করার জন্য আমি অলরেডি তোমাদের শেখাই ফেলছি, তারপরেও স্লাইড আমি এমনভাবে ডেভেলপ করছি যাতে তোমরা শুধু স্লাইড পড়লেও বুঝো। হ্যাঁ, বইয়ের মতো স্লাইডগুলো যেন গোছানো থাকে, আমি এমনভাবে ডেভেলপ করছি। সো দেখো, যদি সংকরায়ন নর্মালি বের করতে চাও এই 5 ধাপ ব্যবহার করে সংকরায়ন বের করতে পারবা। কয়টা ধাপ? 5 ধাপ। প্রথম ধাপ, সবসময় প্রথম ধাপ কেন্দ্রীয় পরমাণু চেনা। প্রথম ধাপ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু চেনা। কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবা? কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় হচ্ছে যার যোজনী বেশি, যার যোজনী বেশি, যোজনী বেশি হবে। কেন্দ্রীয় পরমাণু যে থাকবে তার যোজনী সবসময় বেশি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সবসময় একটা হয়। একক পরমাণু যেটা আছে ওটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, মানে যেটা একাই আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেমন ধরো CH4 মিথেন, মিথেনে কার্বনের যোজনী বেশি, তাহলে কেন্দ্রীয় পরমাণু কে? আমার কার্বন। এই কার্বনের যোজনী আমার 4, যোজনীয় সবচেয়ে বেশি। এবার 2 নাম্বার হচ্ছে গাঠনিক সংকেত আঁকা। তাহলে আমি কেন্দ্রীয় পরমাণু পেয়ে গেছি, এই কেন্দ্রীয় পরমাণুর উপর ডিপেন্ড করে এখন আমি এর গাঠনিক সংকেত আঁকবো। তাহলে গাঠনিক সংকেত মানে এর গঠনটা কেমন। তাহলে গঠনটা দেখলাম কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে, সো গঠনটা আমার এরকম। আচ্ছা, এবার দেখো সিগমা বন্ধন গণনা। তাহলে আমি দেখতে পাচ্ছি কার্বনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 4টা, 4টা ইলেকট্রন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, ফলে এখানে আমার সিগমা বন্ধন আমার 1 2 3 4, 4টা সিগমা বন্ধন আমি পাচ্ছি। এবার লন পেয়ার গণনা। ভাই লন পেয়ার গণনা মানে এখানে দেখতে হবে এখানে কোনো লন পেয়ার আছে কিনা। যেহেতু 4টা ইলেকট্রনই ইউজ হয়ে গেছে তাহলে এখানে আমার কোনো লন পেয়ার নাই, তাহলে এখানে আমি লন পেয়ার কি পাচ্ছি? লন পেয়ার পাচ্ছি হচ্ছে 0। যেহেতু 4টা ইলেকট্রনই ইউজ হয়ে গেছে, লন পেয়ার 0। এবার আমি দুইটা যোগফল করব। তাহলে যোগফল করলে দেখো তোমার সিগমা বন্ধন 4, লন পেয়ার 0, তার মানে আমার 4 আসবে, সংকরায়ন আসবে হচ্ছে sp3। সংকরায়ন কি আসবে? sp3। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক। এই 5টা ধাপ তুমি ফলো করলে যে কোনো কিছু সংকরায়ন বের করতে পারবা। জাস্ট এই 5টা ধাপ ফলো করতে হবে। ওকে, এই 5টা ধাপ ফলো করতে হবে। তো দেখো যেটা আমি এতক্ষণ বললাম ওটাই আমি আবার সুন্দর করে এখানে 5 ধাপের ব্যাখ্যা সহ লিখে রাখছি। তুমি এই ব্যাখ্যা সহ এটা পড়তে পারো, এটা পড়লে তোমার জন্য আরো সুন্দর ইজি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার করতে পারছি আশা করি। এইবার খেয়াল করো, এইটা মনে রাখার একটা ম্যাজিক ট্রিক বা শক আছে, এই শকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। খেয়াল করো, যখন আমাদের দুইটা সংকরায়নের মান আসবে 2, খেয়াল করো, যখন আমাদের সংকরায়নের মান আসবে 2, তার মানে আমাদের অরবিটাল হবে 2টা। কি অরবিটাল? একটা s একটা p। ভাইয়া একটা s একটা p অরবিটাল যদি হয়, s অরবিটাল এরকম, p অরবিটাল এরকম বন্ধন গঠন করে, ফলে এদের মাঝখানে যে বন্ধন কোণ হয় এই বন্ধন কোণ 180 ডিগ্রি চলে আসে। বন্ধন কোণ কত আসে? 180 ডিগ্রি। এইটার যে আকৃতি হয় সরল রৈখিক। সো এই ছকটা মাস্ট মুখস্থ করতে হবে। এই ছক কি করতে হবে? মাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই ছকটার প্রত্যেকটা জিনিস আমরা চাইলে একাডেমিকে যদি আমরা পড়তাম, ধরো মৌলের পর্যাবৃত্তের উপরেই ধরো আমি এখন যদি 15-16টা ক্লাস নিতাম, তাহলে তোমাকে সংকরায়ন আমি 3-4টা ক্লাসে পড়াইতাম। পুরাটা বেসিক একটাই পড়াতাম, তারপরে তোমার প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস এক একটা করাতাম, তারপরে প্রত্যেকটার গঠন এঁকে এঁকে দেখাতাম। ওগুলো আমাদের শেখার জন্য ঠিক আছে, বাট ফাইনাল পরীক্ষাতে লাগবে না। ফাইনাল পরীক্ষাতে না লাগলে আমরা জাস্ট কি করবো? আমরা প্রত্যেকটা স্ট্রাকচার দেখবো না, আমরা জাস্ট মনে রাখবো যে কোনটা কিরকম দেখতে। যেমন ধরো sp হলে সেটা সরল রৈখিক দেখতে, তখন আমাদের বন্ধন কোণ তৈরি হয় হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা 3 পাই তখন আমরা sp2 পাই। sp2 মানে হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকৃতি। তো ভাইয়া খেয়াল করো, এখানে আমি 3 পাইছি না, 3 থেকে মনে রাখবো ত্রিভুজ আকৃতি, এবং এই ত্রিভুজ আকৃতির এই যে আকৃতিটা আসবে এটা সমতলীয়, মানে হচ্ছে একই সমতলে অবস্থিত। সমতলীয় মানে কি? একই সমতলে অবস্থিত। তাহলে এখানে আমরা সমতলীয় ত্রিভুজ আকৃতি পাবো। 3 হলে আমাদের বন্ধন কোণ
কমে যে 120 ডিগ্রি হবে। তার মানে এখন আমরা যখনই তিনটা অরবিটাল পাচ্ছি তখন টোটাল মিলে 180 থেকে আমরা এখন মাঝখানে 120-এ চলে আসতেছি। তাহলে 180 থেকে কত আসছে, এখন আমরা 120-এ চলে আসছি, ঠিক আছে। এবার যখন আমরা 4 বা sp3 পাবো, sp3 মানে হচ্ছে চতুস্তলকীয়। হ্যাঁ, চতুস্তলকীয় হওয়া মানেই বন্ধন কোণ আমার 109.5 হবে, মাথায় রাখবা। যখনই sp3 তখনই সেটা 4, এখানে 4 আছে না, 4 থেকে চতুস্তলকীয় 109.5। এটাকে কখনো কখনো আবার 109 ডিগ্রি 28 মিনিট এটাও বলে, কখনো কখনো আবার 109 ডিগ্রি 28 মিনিট বলে। এবার খেয়াল করো, যদি আমি 5 পাই, 5 পাওয়া মানে হচ্ছে sp3d। খেয়াল করো তো, এখানে একটা, এখানে তিনটা, এখানে একটা, চারটা, 5টা। এই 5 মানে খেয়াল করো, এখানে আমার 5 আছে না, 5 মানে খেয়াল করো ত্রিকোণাকার, ত্রিকোণাকার মানে 3, দ্বিপিরামিড মানে 2। দেখো 3 আর 2 5 হইছে, তাহলে 5 হলেই ত্রিকোণাকার দ্বিপিরামিড। মাথায় রাখবা, যখনই আমি 5 পাবো, 5 হওয়া মানেই ত্রিকোণাকার দ্বিপিরামিড, 5 পাওয়া মানে ত্রিকোণাকার দ্বিপিরামিড। এবার মাথায় রাখবা, যখনই 6 হবে, 6 এর জন্য 8টা তল, 6 এর জন্য কয় তল, 8টা তল। তো 6 যখনই আসছে তখন হচ্ছে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এবার তুমি যখন 7 পাবা, খেয়াল করো 7 যখন পাবা, 7 যখন পাবা তখন দেখো পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তাহলে পঞ্চকোণ 5, দ্বিপিরামিড 2, 2 মিলে 7 হইছে, 7 হইছে। তাহলে মনে রাখবা কিভাবে, যখন 7 হচ্ছে তখন পঞ্চকোণীয় দ্বিপিরামিড মানে 5 আর 2 7। যখন 6 হচ্ছে, 6 এর জন্য 8টা তল, অষ্টতলকীয়, অষ্টতলকীয়, অক্টাহেড্রাল বলে ইংলিশে, অষ্টতলকীয়। যখন 5 হচ্ছে, 5 এর জন্য 3 আর 2 5, ত্রিকোণাকার দ্বিপিরামিড। যখন 4 হচ্ছে তখন চতুস্তলকীয়, নরমাল। তো 1 থেকে 4 পর্যন্ত আমার নরমাল, 1 থেকে 4 পর্যন্ত আমার নরমাল, 5 6 7 আমার এরকম ভাবে মনে রাখতে হয়। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার করতে পারছি তোমাকে, আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার করতে পারছি। ওকে, ক্লিয়ার হইলে আমাকে কমেন্টে জানাবা যে ভাই ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। সো চলো আমরা পরের পার্টে যাব। এখন পরের পার্টে যদি যাই, খেয়াল করো, এবার আমরা একটা দুইটা করে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, তো আমরা অলরেডি অ্যামোনিয়ার প্র্যাকটিসটা করছি না, আমরা অলরেডি অ্যামোনিয়ার প্র্যাকটিস করছি, সেই যে অ্যামোনিয়ার প্র্যাকটিসটা দেখলাম না। সো এই অ্যামোনিয়ার প্র্যাকটিসটা যদি আমাদের গাঠনিক সংকেত মনে না থাকে, তো আমরা অ্যামোনিয়ার প্র্যাকটিস বা ওয়াটারের প্র্যাকটিস যদি একটু করি। খেয়াল করো, আমরা ধরো H2O পানি, NH3 অ্যামোনিয়া, এগুলার প্র্যাকটিস করব। তো H2O পানি, এইটার ক্ষেত্রে আমি ধরো এই ফর্মুলা ব্যবহার করে করব। তাহলে প্রথমে আমি হাফ লিখলাম। এবার কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করতে হবে। কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, অক্সিজেনের টোটাল ইলেকট্রন 8টা থাকে, প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 6টা। তাহলে বাইরের অরবিটাল ইলেকট্রন সংখ্যা 6, নিলাম 6। একক পরমাণু কয়টা আছে ভাই, একক পরমাণু 2টা, ক্যাটায়ন নাই, অ্যানায়নও নাই, তাহলে আমার সি এবং এ দুইটাই 0। ক্যালকুলেশন করলে 6 আর 2 8, 8 ডিভাইডেড বাই 2 মানে ক্যালকুলেশন করলে 4 আসে। 4 আসা মানে হচ্ছে sp3 সংকরিত, 4 আসা মানে কি sp3 সংকরিত। অ্যামোনিয়ার জন্য সেম, আমরা দেখতে পাচ্ছি হাফ নিলাম। নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, কয়টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন। 7টা ইলেকট্রন থাকলে বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। খেয়াল করো 3 হচ্ছে আমার একক পরমাণু, লন পেয়ার নাই, ক্যাটায়নও নাই, এই ক্যাটায়নও নাই, অ্যানায়নও নাই, সব মিলায় আমার 8 আসে। 8 ডিভাইডেড বাই 2 মানে 4, ক্যালকুলেশন করলে sp3 সংকরায়ন, ঠিক আছে। তো তুমি যেটাই যাবা sp3 সংকরায়ন পাবা। এইটা হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে বের করার পদ্ধতি। এটা কি, এটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে বের করার পদ্ধতি। ভাই যদি তুমি ফর্মুলা মনে রাখতে না পারো, ফর্মুলাটা যদি মুখস্থ না হয়, তাহলে আমি যা বলতেছি সবই তোমার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। আমি যা বলতেছি সবই মাথার উপর দিয়ে যাবে, ওকে। আচ্ছা, আর যদি আমি যেটা বলতেছি এটা মাথার উপর দিয়ে যাবে, আর যদি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে তুমি একদম সেরা ওয়েতে সবই পারবা। ওকে, গ্রেট। এবার আসো আমরা একটা জৈব যৌগের সংকরায়ন দেখি। এই যে জৈব যৌগ আছে না, এই জৈব যৌগের সংকরায়ন আমাদের দেখতে হবে। তো এই জৈব যৌগের সংকরায়ন যদি তুমি দেখতে চাও, এটা কেমনে করবা, খেয়াল করো, এই যে কার্বন, এই কার্বনের গঠন যদি দেখো, এদিকে একটা হাত আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে 3 হাতে 3টা হাইড্রোজেন আছে। এই হাতে খেয়াল করো 2 হাতে 2টা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাত খোলা, এর এক হাতে হাইড্রোজেন আছে, ডাবল বন্ড কার্বন আছে, ডাবল বন্ড কার্বন আছে, ডাবল বন্ড কার্বন। তারপরে দেখো এদিকে একটা হাইড্রোজেন, এই হাতে কার্বন, ট্রিপল বন্ড কার্বন, বন্ড এইচ, এভাবে আছে, তাই না। এবার আমরা বলেছিলাম যদি পাই বন্ধন কোথাও পাই, এটা অসংকরিত থাকে, এটা অসংকরিত, এটা অসংকরিত, পাই বন্ধন সংকরায়নে অংশগ্রহণ করে না।
তো যদি আমরা পাই বন্ধনকে শঙ্করায়নে অংশগ্রহণ না পাই, পাই বন্ধনকে শঙ্করায়নে অংশগ্রহণ না পাই, তার মানে যদি আমি এই কার্বনের কথা চিন্তা করি, এই কার্বনে সিগমা বন্ধন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা আছে। বা কার্বনের ক্ষেত্রে কোনো লন পেয়ার থাকে না, বিকজ কার্বনের 4 হাতে ফিল আপ হয়ে যায়। তার মানে 4 হাতে 4টা সিগমা বন্ধন থাকলে আমাদের এখানে শঙ্করায়নের ক্ষেত্রে স্টেরিক নাম্বার আসতেছে 4 স্টেরিক নাম্বার আসলে এই কার্বন sp3 সংকরিত। সেম ভাবে এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, 4টা সিগমা বন্ধন, স্টেরিক নাম্বার 4, sp3 সংকরিত। বাট ভাইয়া যখনই আমি এইটাই যাইতেছি, একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, উপরে যেটা এটা হচ্ছে আমার পাই। আমরা জানি পাই বন্ধন শঙ্করায়নে অংশগ্রহণ করে না। যদি পাই বন্ধন শঙ্করায়নে অংশগ্রহণ না করে তাহলে সিগমা বন্ধন 1 2 3, 3 যদি সিগমা বন্ধন হয় তাহলে এটা হচ্ছে sp2। তার মানে এই কার্বনটা sp2 শঙ্করায়িত। আচ্ছা পাশের কার্বনে যাই, পাশের কার্বনে দেখো এইটা ডাবল বন্ড, এদিকেও ডাবল বন্ড, তার মানে একটা সিগমা, দুইটা সিগমা, এদিকেও পাই, এদিকেও পাই, এটাও পাই, এটাও পাই, তাহলে পাই বন্ধন শঙ্করায়নে অংশগ্রহণ করে না। তাহলে সিগমা বন্ধনে শঙ্করায়নে অংশগ্রহণ করছে একটা, দুইটা, দুই হলে লন পেয়ার তো নাই, দুই হলে স্টেরিক নাম্বার 2, তার মানে এইটা হচ্ছে আমার sp সংকরিত। সেম ভাবে পাশের কার্বন, এটাও আমার sp সংকরিত। এইটাই খেয়াল করে দেখো, একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, তিনটা সিগমা হলে sp2 সংকরিত। এখানেও আমার দেখো দুইটা পাই, একটা সিগমা, দুইটা সিগমা, তাহলে দুইটা সিগমা হলে sp সংকরিত। এটাও আমার দুইটা সিগমা হলে sp সংকরিত। তার মানে আমরা একটা সিম্পল জিনিস খেয়াল করো, যদি আমরা কোথাও কার্বন কার্বন সিঙ্গেল বন্ড পাই তখন সেটা আমরা sp3 সংকরিত পাচ্ছি। কার্বন কার্বন ডাবল বন্ড পাইলে sp2 সংকরিত, কার্বন কার্বন ট্রিপল বন্ড পাইলে sp সংকরিত। এই রকম জৈব যৌগের ক্ষেত্রে শঙ্করায়ন পাচ্ছি। বুঝতে পারছো? জৈব যৌগের ক্ষেত্রে শঙ্করায়ন কি পাচ্ছি? এরকম পাচ্ছি। সো এইটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। যারা পুরা জিনিসটা বুঝো নাই তোমাদের জন্য আরেকবার রিপিট করি, আরেকবার রিপিট করলে বুঝতে পারবা। যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2, এইটা নিলাম, এটা কি? এটা হচ্ছে ইথিন। ইথিনের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড ছাড়াও আমাদের এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে। সো এইটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই। তার মানে কার্বন কার্বন ডাবল বন্ড হওয়া মানে এখানে আমি একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা পাচ্ছি। তাহলে স্টেরিক নাম্বারে 3 প্লাস লন পেয়ার 0, মানে 3 আসে, 3 আসলে আমরা sp2 পাই। কি পাই? sp2 পাই। আচ্ছা ভাইয়া, তাহলে এখন যদি আমি CH ট্রিপল বন্ড CH নিই, এটার ক্ষেত্রে কি পাবো? খুব সিম্পল, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ভাইয়া খেয়াল করে দেখো, এইটা সিগমা, এটা সিগমা, দুইটা পাচ্ছি পাই। তাহলে দেখো এখানে আমি দুইটা যদি সিগমা পাই তাহলে হচ্ছে sp সংকরিত। ভেঙে লিখে দেখাই দিলাম। এখন তুমি যদি এমন পাও CH3 বন্ড CH3, এটা ক্যালকুলেশন করো, করে দেখবা sp3 আসবে। এটা অলরেডি আমি তোমাকে দেখাইছি, sp3 আসবে, এটা অলরেডি তোমাকে আমি দেখাইছি। ওকে গ্রেট। এবার আসো নরমাল পদ্ধতিতে শঙ্করায়ন করব, এগুলার ক্ষেত্রে শঙ্করায়ন নির্ণয় করতে বলবে। আমরা অলরেডি এটার ক্ষেত্রে কয়েকবার বের করে দেখাইছি, তাই না? কয়েকবার বের করে দেখাইছি, আবার বের করে দেখাই, এটাই পরীক্ষায় আসে সবচেয়ে বেশি। দেখো কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে, কার্বনের বহিস্থ অরবিটালে ইলেকট্রন 4টা, তাহলে কোনো লন পেয়ার নাই, লন পেয়ার নাই, তাহলে স্টেরিক নাম্বারে সিগমা বন্ধন 4টা, লন পেয়ার 0, তাহলে আমি 4 পাচ্ছি। 4 পাওয়া মানে sp3, sp3 হওয়া মানে 109.5 ডিগ্রি বন্ধন কোণ, 109.5 ডিগ্রি বন্ধন কোণ, ওই যে মুখস্থ করে আসছিলাম। এখানে খেয়াল করো BCl3 আছে, BCl মানে কি? বি মানে বোরন, বোরনে আমার 5টা ইলেকট্রন থাকে, তাহলে প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 3টা, 3টা ইলেকট্রনের সাথে 3টা ক্লোরিন আছে। তার মানে বোরনের এই হাতে ক্লোরিন, এই হাতে ক্লোরিন, এই হাতে ক্লোরিন আছে। খেয়াল করো, এই হাতে ক্লোরিন, এই হাতে ক্লোরিন, এই হাতে ক্লোরিন আছে। তাহলে বোরনের ক্ষেত্রে 3 হাতে 3টা ক্লোরিন থাকলে আমরা এখানে স্টেরিক নাম্বার পদ্ধতিতে সিগমা বন্ধন পাচ্ছি 1 2 3। কেন? 3টা। লন পেয়ার কয়টা পাচ্ছি? 0, বিকজ 3টা ইলেকট্রনই আমার ইউজ হয়ে গেছে, তাহলে লন পেয়ার 0। তাহলে ভাই ভালো করে খেয়াল করলে দেখো 3 আসতেছে আমার স্টেরিক নাম্বার, তাহলে অরবিটাল আসবে কত? sp2। অরবিটাল কত আসবে? অরবিটাল আসবে হচ্ছে আমার sp2। ভাই sp2 হলে আমরা জানি 120 ডিগ্রি আসে, তাই না? sp2 হলে 120 ডিগ্রি।
তাই না? এটা হচ্ছে আমার চতুস্তলকীয় আকৃতির, এটা হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকৃতির। এটা কি? এটা হচ্ছে চতুস্তলকীয়। এটা কি? এটা হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকৃতির। লিখে দিলাম, এটা হচ্ছে আমার চতুস্তলকীয়। এমসিকিউতে আসবে। এটা কি? যেহেতু আমার 3 আসছে এখানে, সমতলীয় ত্রিভুজ আকার, সমতলীয় ত্রিভুজ আকার। এবার খেয়াল করো BeCl2, এটার দিকে যদি যাই, বি মানে কি? বেরিলিয়াম। বেরিলিয়াম ইলেকট্রন 4টা, প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 2টা। সো বেরিলিয়ামের এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, 2 অরবিটালে 2টা ক্লোরিন আছে। খেয়াল করে দেখো, 2টা ইলেকট্রনই যদি আমার ইউজ হয়ে যায়, তাহলে স্টেরিক নাম্বার কনসেপ্ট অনুযায়ী দেখো এইদিকে এইদিকে দুই দিকে 2টা সিগমা বন্ড, দুই দিকে 2টা সিগমা বন্ড, কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, বিকজ 2টা ইলেকট্রনই ইউজ হয়ে গেছে। তাহলে আমি এখানে তোমার স্টেরিক নাম্বার 2 পাচ্ছি। 2 পাওয়া মানে আমার sp সংকরায়ন। সংকরায়ন কি? sp। ভাই যদি আমরা sp সংকরায়ন পাই, খেয়াল করো, যদি আমরা sp সংকরায়ন পাই, তখন বন্ধন কোণ পাই হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হওয়া মানে আমরা এখানে সরল রৈখিক তোমার ইয়া পাচ্ছি, সরল রৈখিক পাচ্ছি। ক্লিয়ার করতে পারছি? ওকে। ওকে, এবার খেয়াল করো, আমাদের দেখো তোমাদের যে কয়টা আমাদের এমসিকিউতে আসে, বুঝতে পারছো? যে কয়টা এমসিকিউতে আসে বা হচ্ছে যে কয়টার ব্যাখ্যা প্রয়োজন হয়, সবগুলো আমি এই স্লাইডে রাখছি। এই স্লাইডের বাইরে এক্সট্রা সংকরায়ন শেখা লাগবে না। যেমন ধরো এই তিনটা আসে, এরপরে এই তিনটা আসে, এই তিনটাও আসে, প্রত্যেকটা আমি এই স্লাইডে এই ক্লাসেই শেখাই দিব। এর বাইরে কিছু আসবে না, সো তোমার এর বাইরে শেখা লাগবে না। যেমন ধরো অ্যামোনিয়াতে আমরা কি দেখলাম? নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন থাকে। নাইট্রোজেন এর বহিস্থ কক্ষপথে ইলেকট্রন কয়টা? খেয়াল করো, 7টা। 7 যদি টোটাল ইলেকট্রন হয়, তাহলে 2 5, 3টা ইলেকট্রন ইউজ হওয়ায়, এখানে 3টা ইউজ হওয়ায় 1 জোড়া থেকে যায়। তাহলে লন পেয়ার কত দাঁড়ায়? 1 জোড়া। তাহলে স্টেরিক নাম্বার পদ্ধতিতে দেখো 1 2 3, সিগমা বন্ধন 3, লন পেয়ার 1, টোটাল মিলে আসে আমার 4। টোটাল মিলে আসে আমার 4। ভাইয়া টোটাল মিলে 4 আসলে আমার sp3 আসবে। এখন তুমি এই জায়গাতে এই অ্যামোনিয়ার জন্য আর আকৃতি এবং বন্ধন কোণ আগের মতো বলতে পারবা না। সবসময় মাথায় রাখবা, লন পেয়ার ইলেকট্রন আসলেই আকৃতি পরিবর্তন হয়। লন পেয়ার ইলেকট্রন মানে আকৃতি এবং কোণের পরিবর্তন হয়ে যাবে। আকৃতি প্লাস কোণ পরিবর্তন। লন পেয়ার ইলেকট্রন না থাকলে পরিবর্তন হয় না। যদি লন পেয়ার ইলেকট্রন চলে আসে, আকৃতি প্লাস কোণ পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কত কি হবে সেটা আমরা সামনে দেখবো, ওটার জন্য আলাদা থিওরি আছে। তাহলে মাথায় রাখবো, সংকরায়ন বের করতে পারছি। সেম ভাবে পানির ক্ষেত্রে দেখো, পানির অক্সিজেনের 2 হাতে 2টা হাইড্রোজেন আছে। ভাই অক্সিজেনে ইলেকট্রন কয়টা? আমরা জানি অক্সিজেনে থাকে হচ্ছে ইলেকট্রন 8টা, তাই না? 8টা। হ্যাঁ, অক্সিজেনে ইলেকট্রন থাকে হচ্ছে আমার 8টা। তাহলে প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 6টা। 6টার মধ্যে এখানে একটা ইউজ হয়েছে, এখানে একটা ইউজ হয়েছে। তাহলে 4টা চলে গেছে, 2টা চলে গেছে। এখনো 4টা আসে। 4টা মানে হচ্ছে 2টা লন পেয়ার। তাহলে এখানে একটা লন পেয়ার, এখানে একটা লন পেয়ার। তো খেয়াল করো, স্টেরিক নাম্বারে যখন আমি যাব, সিগমা বন্ধন 1টা 2টা, লন পেয়ার 1টা 2টা, তাহলে টোটাল মিলে 4 আসবে। টোটাল মিলে 4 আসলে আমার এখানেও sp3 সংকরায়িত হবে। যেহেতু লন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এখানেও আমার আকৃতির পরিবর্তন হয়ে যাবে। লন পেয়ার ইলেকট্রন আছে, এখানে আমার আকৃতির পরিবর্তন হয়ে যাবে। ওকে, গ্রেট। এবার খেয়াল করো, xgF4 এই যোগে আসো। xgF4 এই লিখন। ভাইয়া আমরা এখানে বোর্ড এক্সামের জন্য রিভিশন দিচ্ছি, এখানে আমরা অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে এগুলা নিয়ে কথাবার্তা তো বলতেছি না, তাই না? তুমি এক্সট্রা জানতে চাইতেই পারো, বাট আমাকে বোর্ড এক্সামে প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো তো পড়াইতে দিবা। আমি ক্লাস রাখবো কম্প্যাক্ট, টাইমের মধ্যে তোমাকে শেষ করাইতে হবে। আবার তুমি বলবা এর ভিতরে অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে ওগুলার জন্য পড়ান, আমাকে এইটা করান, আমাকে ওইটা করান, আমাকে এই ওই, এগুলা করলে তো হবে না, ঠিক আছে? তুমি জানতে চাইতে পারো, তোমার আগ্রহ থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমাকে তো আগে বেসিক জিনিসপত্র পড়াইতে দিবা। সবাই তো তোমার মতো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছে না এখন, তাই না? মাথায় রাখতে হবে, বোর্ড এক্সামের জন্য প্রিপারেশনে যেগুলো আসে, আমি এখানে যা যা তোমাকে করাচ্ছি প্রত্যেকটা বোর্ড এক্সামের কোশ্চেন। তুমি বই বের করো এবং তোমার যে প্রশ্নগুলা এগুলা দেখো, ঠিক আছে? ভাই কমেন্ট মানে তোমার সমস্যাটাকে আমি বুঝলাম না। আমাকে তো পড়াইতে দিবা আমার মতো নাকি? আমাকে তো আমার মতো পড়াইতে দিবা। তোমার আমি কমেন্ট দেখলাম, তোমার কমেন্ট দেখে আমি যদি তোমার কমেন্ট অনুযায়ী এখন পড়ানো শুরু করি,
তাহলে আমার ক্লাস শেষ হবে? আমি ভাইয়া 6 বছর যাবত পড়াচ্ছি, বোর্ডে কি আসে না আসে এগুলো তো তুমি আমার চেয়ে বেশি জানো না। আমি যদি জেনে থাকো তাহলে তো তোমার আমার কাছে পড়ার দরকার নাই, আছে কি? দরকার নেই। তা আমাকে আমার মতো পড়াইতে দাও। তুমি আমাকে আমার মতো পড়াইতে দেওয়ার পরে আমি যেগুলো পড়াচ্ছি এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে সেটা ফেস করার পর আমাকে বলো যে না ঠিক আছে ভাইয়া ফেস করছি, এটা এটা বাইরে আসছে, বাট তুমি আগে আমার বেসিক জিনিসটাই করতে দিচ্ছ না, এর মাঝখানে ভাই এটা করেন ওইটা করেন ওইটা করেন। আমি কি ক্লাসে আমার লেকচার প্ল্যান অনুযায়ী পড়াবো নাকি তোমার প্রবলেম সলভ করবো? তোমার প্রবলেম থাকলে সেটা তুমি আমাদের গ্রুপে বলো, আমাদের গ্রুপে 2 জন মেন্টর আছে, আমি আছি, আমি সেটা সলভ করাই দিব, দরকার হলে আলাদা শর্ট ভিডিও দিয়ে সলভ করাই দিব। প্রবলেমগুলো ফাইন্ড আউট করে ভাই এটা 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 প্রবলেম, এটা 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 প্রবলেম, এটা আমাকে বলে দেন। এখন ওই সেম জিনিস ও কমেন্ট করে যাচ্ছে, মানে এগুলা তো মন মেজাজ খারাপ হয়ে যায়, বুঝতে পারছো? আগে বেসিক জিনিসপত্রগুলো শিখো। জিরো বেসিক নিয়ে ছেলেবেলে আমার এখানে এফআরবিতে ক্লাস করতে আসছে, সবাই ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করে করে ভর্তি হয়েছে যে ভাইয়া আমি এটা কিছুই পারি না, ওটা কিছুই পারি না, কেমিস্ট্রি চ্যাপ্টারে আমি হাত দিই না, আপনার ক্লাস দেখলে বুঝবো কিনা, এটা সেটা। এর ভিতরে এসে যদি আমি এখন নর্মাল বেসিক না পড়ায় ওই সবে যাই তাহলে মানে হবে? হবে না তো। তুমি আমাকে তো আমার মতো পড়াইতে দিবা। আচ্ছা ধরে নিলাম তোমার আমার পড়ানোটা পছন্দ হইতেছে না, খুব বেসিক লেভেলে লাগছে, তাহলে তুমি হাই লেভেলের কারোর কোর্সে ভর্তি হইতা, আমার এখানে কেন আসছো? আমি তো বলেই দিছি এটা এফআরবি, কেমিস্ট্রি এফআরবি, ফাইনাল রিভিশন ব্যাস, এটা রিভাইজ করাবে তোমার বোর্ড এক্সামের জন্য, বোর্ড এক্সামের জন্য। আর আমি যেহেতু ভার্সিটি কয়ের জন্য পড়াই, আমি এমনভাবে জিনিসপত্রগুলো তোমাকে সাজাই দিব, ভার্সিটি কয়ের জন্য 60 থেকে 70% জিনিসপত্র তোমার কাভার হয়ে যাবে। ভার্সিটি ক প্লাস বোর্ড এক্সামের কোশ্চেনের কমন যে জায়গাগুলো আছে এগুলো আমি কভার করাই দিব, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখন এর ভিতরে বারবার এমন কমেন্ট করো যেগুলো হচ্ছে আমার মানে আমাকে আমার মতো পড়াইতে দিবে না, তাহলে তো হইল না। এই টাইপের উল্টাপাল্টা কোশ্চেনগুলো গ্রুপে করবা, দরকার হলে আমরা ইয়া দিয়ে করবো, মানে মানে তুমি আমার ফ্লোতে পড়ো, আমি যা পড়াচ্ছি এগুলা নোট করো, আমার মতো করে পড়ো। তুমি যদি পণ্ডিত হইতে চাও তাহলে তুমি অন্য যারা তোমাকে পণ্ডিত বানাচ্ছে, ঠিক আছে, তাদের ক্লাস করো, তুমি আমার এখানে এফআরবিতে কেন আসছো? আমি তো তোমাকে একবারও বলি নাই আমার এখানে আমি তোমাকে পণ্ডিত বানাবো। আমি বলছি আমি তোমাকে এফআরবি, দ্যাট মিনস ফাইনাল রিভিশন ব্যাস, ফাইনাল রিভিশন কোর্স যেটাই হোক সেটা হচ্ছে তোমার এইচএসসি বোর্ড এক্সামের জন্য 100% প্রিপেয়ার করাবে। তো বোর্ড এক্সামের জন্য যা যা প্রয়োজন তুমি আমাকে বলো, আমি বোর্ড এক্সামের জন্য যা যা প্রয়োজন একটা জিনিস বাদ দিছি, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে পড়াচ্ছি না, লাগলে আমি এক্সট্রা পড়াচ্ছি, তারপরেও আমি তোমাদেরকে বোর্ড এক্সামের জন্য প্রিপেয়ার করাচ্ছি। আসো এবার দেখো জেনন ফ্লোরাইড, এই জেননের জন্য শঙ্করায়ন প্রচুর পরিমাণে আসতে দেখা যায়, জেননেরটা। তো জেননেরটা কিভাবে করবা ভাইয়া? এই জেনন যেটা আছে এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। জেনন কি? জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো জেনন নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও এর আকার বড় হয়, এ যৌগ গঠন করে। এ কি করে? এ আকার বড় হয়, যৌগ গঠন করে। জেনারেলি আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোকে কিন্তু যৌগ গঠন করতে দেখি না, বাট জেননের ক্ষেত্রে জেননের আকার বড় হওয়ায় এ নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে। তাহলে খেয়াল করো এই জেননের যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, বহিস্থ অরবিটালে ইলেকট্রন কয়টা থাকবে? 8টা। ভাইয়া খেয়াল করো জেনন নিষ্ক্রিয় গ্যাস, 18 নম্বর গ্রুপের মৌল, 18 নম্বর গ্রুপের মৌল, জেনন নিষ্ক্রিয় গ্যাস, 18 নম্বর গ্রুপের মৌল, আকার বড়, এই জন্য যৌগ গঠন করছে, বাট এর বাইরের অরবিটালে 8টা ইলেকট্রনই থাকবে। এবার খেয়াল করো একটা জেননের বাইরের অরবিটালে 8টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ইলেকট্রন আছে। ভাইয়া খেয়াল করো একটা ইলেকট্রন একটা বন্ধন গঠন করতে পারে, তার মানে একটা ইলেকট্রন একটা ফ্লোরিনের সাথে, আরেকটা ইলেকট্রন আরেকটা ফ্লোরিনের সাথে, আরেকটা ইলেকট্রন আরেকটা ফ্লোরিনের সাথে, আরেকটা ইলেকট্রন আরেকটা ফ্লোরিনের সাথে। কারণ কি ভাইয়া? একটা ইলেকট্রন একটা বন্ধন গঠন করতে পারে, একটা ইলেকট্রন একটা বন্ধন, একটা ইলেকট্রন একটা বন্ধন, একটা ইলেকট্রন একটা বন্ধন। তাহলে খেয়াল করো এখানে আমাদের 4টা ইলেকট্রন 4টা বন্ধন গঠন করছে। খেয়াল করো 4টা ইলেকট্রন 4টা বন্ধন গঠন করছে। এইবারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই এক জোড়া মুক্ত জোড় থেকে যায়, আরেক জোড়া মুক্ত জোড় থেকে যায়। তাহলে এখানে আমি যখন স্টেরিক নাম্বার কনসেপ্টে যাব, সিগমা বন্ধন কয়টা পাবো দেখো তো? 1 2 3 4, 4টা পাবো না? 4টা পাবো সিগমা বন্ধন, 1 2 3 4। আর লন পেয়ার কয়টা পাবো? 1টা 2টা পাবো লন পেয়ার। টোটাল মিলে আমি 6 পাচ্ছি। 6 যদি পাই তখন আমার শঙ্করায়ন কি আসবে? প্রথমে একটা এস অরবিটাল, তারপরে তিনটা পি অরবিটাল, তাহলে এস আর পি, তাহলে কয়টা গেল? 4। এবার খেয়াল করো 6 মিলানোর জন্য আমরা D2, টোটাল মিলে আমি কয়টা পেলাম? sp3d2। এই হচ্ছে আমার জেনন টাইপের যদি কোনো মৌল থাকে তাহলে তার জন্য, ঠিক আছে?
ঠিক আছে, জেনন টাইপের যদি কোনো মৌল থাকে এটাই। এবার খেয়াল করো এই জেননের কি কি টাইপের মৌল পাবা যেগুলোতে তোমার ইয়া দিবে, XgF2 দিবে, XgF4 দিবে, XgOF2 দিবে, এই টাইপের যে কয়েকটা মৌল আছে এগুলোর জন্য তোমার সংকরায়ন বের করতে বলবে। তাহলে XgF4 দেখালাম, XgF2 হলেও সেম ভাবে, XgF4 হলেও সেম ভাবে, XgOF4 হলেও সেম ভাবে। এই টাইপের মৌলগুলো যেগুলো আছে এগুলোর জন্য বন্ধন বা সংকরায়ন বের করতে দিবে। আচ্ছা, যদি কখনো XgOF4 এইটার জন্য ভুল করো বা মনে না থাকে তখন কি করবা, দেখো XgOF4 বলছি না, XgOF4 বলছি না, দেখো অক্সিজেনের সাথে দুইটা বন্ধন, দুইটা ফ্লোরিনের সাথে দুইটা বন্ধন, তাহলে দেখো তো কয়টা ইলেকট্রন ইউজ করে ফেলছি, একটা দুইটা তিনটা চারটা, এখনো আমার চারটা ইলেকট্রন আছে, তাহলে দুইটা আমার লন পেয়ার, একটা দুইটা তিনটা আমার সিগমা, তাহলে সিগমা আমার তিনটা, পাই আমার একটা, লন পেয়ার হচ্ছে আমার দুইটা। ভাইয়া পাই তো আমরা ইউজ করি না, তাহলে আমরা স্টেরিক নাম্বারের সময় সিগমা ইউজ করব তিনটা, লন পেয়ার দুইটা, টোটাল মিলে 5 আসবে, তার মানে sp3d এই আসবে হচ্ছে আমার সংকরায়ন। কি আসবে? sp3d। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার হইছে আশা করি। এবার খেয়াল করো আমাদের কাছে আরো পরীক্ষায় আসে এরকম কয়েকটা যৌগ আছে, একটা হচ্ছে PCl5। ভাইয়া PCl5 এর ক্ষেত্রে সবসময় মনে রাখবা এইভাবে, ফসফরাসে 15টা ইলেকট্রন থাকে, 15টা ইলেকট্রন থাকলে প্রথম অরবিটালে 2টা, পরে 8টা, পরে 5টা, তাহলে বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। ভাইয়া 5টা ইলেকট্রন যদি থাকে তাহলে ফসফরাসের 5টা অরবিটালের সাথে একটু বোঝার চেষ্টা করি, ফসফরাসের 5টা ইয়ার সাথে 5টা ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন 5টা সিগমা বন্ধন গঠন করছে, 5টা সিগমা বন্ধন গঠন করছে, তাহলে 5টা ক্লোরিন 5টা সিগমা বন্ধন, তার মানে আমি এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন পাচ্ছি না, সিগমা বন্ধন পাচ্ছি 5টা, লন পেয়ার 0, টোটাল মিলে 5 আসে, টোটাল মিলে 5 আসলে এখানে আমি স্টেরিক নাম্বার 5 পাইলে sp3d এটা পাই। বুঝতে পারছো? স্টেরিক নাম্বার 5 পাইলে sp3d এটা পাই। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা, এবার বলবা ভাই তাহলে SF6 দেখান। খুব সিম্পল, SF6 ওই একইভাবে করতে পারবা। একইভাবে কিভাবে? সালফারের কয়টা ইলেকট্রন থাকে? 16টা, তাহলে প্রথম 2, তারপরে 8, তারপরে 6, তাহলে বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা, 6টা ইলেকট্রনের সাথে 6টা ফ্লোরিন, তার মানে এখানে আমি সালফারের জন্য আমি এখানে খেয়াল করলে দেখবা এইরকম ভাবে সিঙ্গেল বন্ড পাচ্ছি সব, তাই না? তাহলে সিঙ্গেল বন্ড মানে কি? সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড কয়টা? 6টা। তাহলে দেখো স্টেরিক নাম্বারের জন্য সিগমা বন্ড 6টা, লন পেয়ার 0, টোটাল মিলে 6 পাচ্ছি। 6 পাওয়া মানে প্রথমে একটা S 3টা P, একটা S 3টা P 2টা D, তাহলে sp3d। বুঝতে পারছো? টোটাল মিলে 6, তাহলে SF6 এর জন্য টোটাল মিলে 6 কেমন হলো বুঝলাম। আচ্ছা, এবার দেখো আয়োডিনে IF7 আছে না, আয়োডিনের ক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হচ্ছে আমাদের গ্রুপ 17। ভাই গ্রুপ 17 নম্বরের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, আমরা জানি না? গ্রুপ 17 নম্বরের ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, তার মানে আয়োডিনেরও বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে। 7টা ইলেকট্রনের 7টার সাথে 7টা ফ্লোরিন যোগ হয়েছে, 7টার সাথে কয়টা ফ্লোরিন? 7টা ফ্লোরিন যোগ হয়েছে। দেখো 1 2 3 4 5 6, এখানে একটা 7, তাহলে 7টা আয়োডিন 7টা ইলেকট্রন মানে 7টা ফ্লোরিন আয়োডিনের 7টা ইলেকট্রনের সাথে যোগ হয়েছে। এখন বলবা ভাই ফ্লোরিন এরও তো নিজেরও তো 7টা করে ইলেকট্রন ছিল, এই আয়োডিনের সাথে কেন করলো? ভাই আয়োডিনের আকার অনেক বড় হওয়ায়, এই আকার বড় হওয়ার জন্য আর ফ্লোরিনের আকার অনেক ছোট হওয়ার জন্য ছোট ছোট 7টা ফ্লোরিন বড় আকৃতির বাইরের যে অরবিটাল এক একটা ইলেকট্রনের সাথে তোমার যৌগ গঠনের জন্য জায়গা পেয়ে গেছে, স্পেস বা জায়গা পেয়ে গেছে। সো স্পেস বা জায়গা পেয়ে গেলে ওইটা হচ্ছে আমার এখানে যুক্ত হয়েছে। বুঝতে পারছো? ওকে বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এখানে খেয়াল করো 1 2 3 4 5 6 7, 7টা পাইছি। এবার খেয়াল করো x ইজ ইকুয়ালস টু, এখানে আমি ইয়া পাইছি কোনটা? 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আমি 7 পাইলাম। 7এর সাথে সাথে দেখো তাহলে 7টা সিগমা বন্ধন 7 পাইলাম, আর এখানে আমি লন পেয়ার পাইলাম 0 ইজ ইকুয়ালস টু 7, sp3, তাহলে 7টা হইলে sp3d3 এটা আসে। আচ্ছা,
তোমাদের ভিতরে দুইটা কমেন্ট পড়লাম, একজন বলছে যে কমেন্ট না করে ভাইয়া মিল্টন ভাইয়ের লেকচার শোনেন, আর তিনি আবার আরেকজন হচ্ছে ব্যাখ্যা দিছে। এখন আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, তুমি আমার কাছে ক্লাসে আমি যা পড়াচ্ছি এর ভিতরে যদি কোনো কিছু না বুঝো তাহলে তুমি বারবার আমাকে বলো যে ভাইয়া রিপিট করেন, বুঝতে পারি নাই, এইটা ক্লিয়ার করেন, কোনো সমস্যা নেই। তুমি যেটা বুঝবে না আমি সেটা তোমাকে 2বার 3বার 4বার বুঝাবো। বাট তুমি যদি তোমার কমেন্টে প্রতি মোমেন্টে আমি কিভাবে পড়াবো সেটা গাইড করো, দিস ইজ নট ট্রু, মানে দিস ইজ নট রাইট। তুমি আমার থেকে তো আর বেশি জানো না যে তোমাকে কি পড়াইতে হবে না পড়াইতে হবে, তুমি তো আমার উপর ট্রাস্ট করে আসছো পড়তে, তাই না? আর আমি একজন টিচার, আমি এত বছর যাবৎ পড়াচ্ছি, তোমাদের সিলেবাস নিয়ে এত পরিমাণ অ্যানালাইসিস করছি, তো তোমাদের এইচএসসি অ্যাডমিশন পুরাটা পড়াচ্ছি আমি। সো তুমি যদি এখন তোমার কমেন্টে প্রতি মোমেন্টে আমাকে গাইড করো, ভাই আমাকে এইটা পড়ান, ভাই আমাকে ওইটা পড়ান, ভাই এইটা কেন পড়াচ্ছেন না, ভাই আপনি এটা কমিটমেন্ট দিয়ে এইটা করতেছেন, তাহলে তুমি তো আমার উপরে পোদ্দারি করতেছো। পোদ্দারি তো ভালো জিনিস না, ঠিক আছে? বেশি বুঝলে জীবনে খাদে পড়বা। বুঝো যতটুকু প্রয়োজন ততটুকু বুঝো। তাহলে তুমি কমেন্ট করো, তোমার যেটা প্রবলেম ওটা আমার উপর কমেন্ট করো, কোনো সমস্যা নেই। তুমি আমাকে 10বার জিজ্ঞেস করো, আমি তোমাকে 10বার বুঝাবো। তোমার প্রবলেম তুমি আমাকে গ্রুপে বলো, এখানে বলো, তোমার প্রবলেমগুলো আমি তোমাকে সব ধরনের সলভ করে দিব। বাট একটা জিনিস মাথায় রাখবা, টিচারের উপরে ইয়া করবা না, ঠিক আছে? টিচার তোমার থেকে অন্তত একটু হলেও বেশি জানে, বিকজ অন্তত বেশি জানে বলেই সে তোমাকে পড়াচ্ছে, এবং ওই নলেজের উপর ডিপেন্ড করে এত দূর আসছে। তুমি যেটা প্রথমবার পড়তেছো এটা আমি নিজে একাডেমিকে 2 বছর পড়াশোনা করছি, 5-6 বছর যাবত স্টুডেন্টকে পড়াচ্ছি, এই একই জিনিস কতবার ব্যাখ্যা করছি, অন্তত এই সেম জিনিস আমি 200 বার ব্যাখ্যা করছি। তা আমার এটার প্রতি যে নলেজের ডেপথ তোমার চেয়ে বেশি না? সো তুমি কতটুকু লাগবে সেটা পড়াইতে আসো, তোমার জন্য বেটার। এবার আসো, দেখো তোমাকে আমি এখানে একটা ছক দিয়ে রাখছি, এই ছকের ভিতরে তোমার এইচএসসি টু অ্যাডমিশন যত টাইপের শঙ্করায়ন এবং বন্ধনগণের প্রশ্ন আছে সব এখানে চলে আসছে, এই এক ছকে আছে। তুমি এই ছকে স্লাইডটা যদি নোট রাখো, এইচএসসি টু অ্যাডমিশন যত ধরনের ইয়া আছে, ঠিক আছে, যত ধরনের কোশ্চেন আছে সব এখান থেকেই পাবা। দেখো দুইটা জিনিস আসে, একটা হচ্ছে শঙ্করায়ন আসে, একটা হচ্ছে শঙ্করায়ন আসে, একটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল আসে। সো সব ধরনের প্রশ্নের উত্তর এখানে আছে। ধরো তুমি ক্লাসে ফোকাস করছো করে, আমি যতগুলা ব্যাখ্যা সহ দেখাইছি সবগুলা পড়ে ফেলছো, কোনো কারণে দেখলা যা পড়াইছি তার বাইরে থেকে আসছে, তার বাইরে থেকে যদি আসে সেটা এই ছকের বাইরে না, তুমি আমার কথা মিলাই নিবা, দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ছকের ভিতর থেকে প্রশ্ন আসবে এইচএসসি টু অ্যাডমিশন। সো এই ছকে যেই কোশ্চেনগুলো আমি তোমাকে দিয়ে রাখছি এগুলা ভালো করে শিখে রাখবা, এই ছকে যেই কোশ্চেনগুলো আমি তোমাকে দিয়ে রাখছি এগুলা কি করবা, ভালো করে শিখে রাখবা। তো খেয়াল করে দেখো এখানে যেগুলো যেগুলো আছে এইগুলার ব্যাখ্যা যদি চাও এগুলার ব্যাখ্যাও সব দিতে পারবো, কোনো সমস্যা নেই। অলরেডি আমরা এর ম্যাক্সিমাম জিনিসপত্রগুলোর ব্যাখ্যা শিখে ফেলছি, যেমন BeCl2 শিখে ফেলছি, C2H2 শিখে ফেলছি, BF3 শিখে ফেলছি, তারপরে C2H4 শিখে ফেলছি, সালফার ডাইঅক্সাইডটা এখনো শিখি নাই, সালফার ডাইঅক্সাইডটা শেখাচ্ছি, সালফার ডাইঅক্সাইডটা এখনো শিখি নাই, অ্যামোনিয়া শিখে ফেলছি, মিথেন শিখে ফেলছি, পানি শিখে ফেলছি, তারপরে হচ্ছে PCl5 শিখে ফেলছি, তারপরে দেখো ClF3 এটা হচ্ছে আয়োডিন IF7 এর মতো, এটা শিখে ফেলছি, XgF4 শিখে ফেলছি, ম্যাক্সিমাম জিনিস, XgF2টাও বলে দিছি, ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে আমরা শিখে ফেলছি। আমরা সালফার ডাইঅক্সাইডটা এখনো শিখি নাই। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের সাথে অক্সিজেন, 2টা অক্সিজেন ডাবল বন্ডে এভাবে থাকে, সালফার ইলেকট্রন কয়টা, 16টা, 2 8 6 16, খেয়াল করো 2 8 6 16। তাহলে বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। আচ্ছা, আলফাত বলছে ভাই স্টেরিক নাম্বার কি বোর্ডে ব্যবহার করা যাবে? ডেফিনেটলি যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, স্টেরিক নাম্বার বোর্ডে ব্যবহার করতে পারবা। জাস্ট দেখো বইয়ে যেই নিয়ম আছে আর স্টেরিক নাম্বার একই জিনিস, জাস্ট ওখানে আমরা টোটাল মিলে ইলেকট্রন, মানে বইয়ের নিয়মে আমরা ইলেকট্রন কাউন্ট করি, আর স্টেরিক নাম্বারে লন পেয়ার মানে জোড়া হিসেবে কাউন্ট করা হয় বা বন্ড হিসেবে কাউন্ট করা হয়। একই জিনিস, একই জিনিস, বাইরের কিচ্ছু না, ঠিক আছে, বাইরের কিচ্ছু না। তো আমি তো দুইটাই শেখালাম, প্রথমে ওইটা শেখাইছি, এটাও শেখাচ্ছি। সাপোজ ধর এখন যদি আমি তোমাকে এই সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে শেখাইতে যাই, একই জিনিস, সেম জিনিস, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? দুইটাই বের করলে একই আসবে। তো খেয়াল করো, এটা হচ্ছে আমার সিগমা, এটা আমার সিগমা, এইটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে আমার পাই। তাহলে আমার এখানে স্টেরিক নাম্বারের ক্ষেত্রে লন পেয়ার যাচ্ছে কয়টা? 2টা। লন পেয়ার যাচ্ছে কয়টা? 2টা। এবার খেয়াল করো এখানে আমার 1 2 3 4 4টা ইলেকট্রন ইউজ হয়েছে না 4টা বন্ডে, বাট ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে আমার লন পেয়ার কয়টা থেকে যাচ্ছে ভাইয়া?
6টা থেকে আমি যদি 4টা ইউজ করি এখনো আমার 2টা ইলেকট্রন থেকে যাচ্ছে, মানে এক জোড়া লন পেয়ার থেকে যাচ্ছে। তাহলে এক জোড়া লন পেয়ার থেকে গেলে এখানে 1 যাবে, 1 গেলে আমি এখানে 3 পাচ্ছি। 3 পাওয়া মানে হচ্ছে sp2 সংকরায়ন আসবে। দেখো তো মিলছে কিনা sp2 সংকরায়ন। এই হচ্ছে আমার sp2 সংকরায়ন। বুঝতে পারছো ভাইয়া? স্টেরিক নাম্বার নিয়ে কথা বলতেছো না? হ্যাঁ, স্টেরিক নাম্বার নিয়ে কথা বলতেছো না, এইগুলা তো তুমি এমসিকিউ এর জন্য ইউজ করবা, ম্যাক্স ক্ষেত্রে এগুলা এমসিকিউ এর জন্য ইউজ করবা। সো এমসিকিউ এর জন্য তুমি স্টেরিক নিয়ে করতেছো আর মুখে মুখে করতেছো, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ম্যাক্স ক্ষেত্রে এমসিকিউ এর জন্য ইউজ করবা। আর যদি তোমার মনে হয় কনফিউশন মনে হয়, তো ওই যে বইয়ে যে আমাদের যেই নিয়মটা আছে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, যদি কখনো রিটেনে একটা দুইটা দিয়ে দেয় তাহলে তুমি স্টেরিক ইউজ না করে ওটা করলা, কোনো সমস্যা নেই। দুইটাই তো শেখাইলাম, ওটাও শেখাইছি। একজন বলছে ভাইয়া অ্যামোনিয়াম প্লাস আয়নের জন্য, হ্যাঁ এগুলো তো ব্যতিক্রম, ওগুলাও শেখাবো, প্যারা নাই, ওগুলাও শেখাবো। অ্যামোনিয়াম প্লাস আয়নের জন্য শেখাবো। খেয়াল করো, এখানে আমাদের লন পেয়ার ইলেকট্রন বের করার জন্য একটা সিস্টেম দেয়া আছে, বাট এই সিস্টেম ছাড়াও তুমি লন পেয়ার ইলেকট্রন নরমালি দেখেই বলে দিতে পারবা। অলরেডি আমরা জানি যে পানিতে 2টা লন পেয়ার ইলেকট্রন থাকে, অ্যামোনিয়াতে একটা লন পেয়ার ইলেকট্রন থাকে। এই সিস্টেম ছাড়াও তুমি পারবা, এটা আলাদা করে দেখালাম না, ঠিক আছে? এবার আমরা এই ভ্যাসপার থিওরিতে যাওয়ার আগে তোমাদের যে প্রশ্নগুলো আছে, কয়েকটা প্রশ্ন আছে, যেহেতু হাতে টাইম আছে শেখাই দিই। প্রথমে একজন বলছে যে অ্যামোনিয়াম প্লাস আয়ন, এইটার ক্ষেত্রে আমার সংকরায়ন কি হবে, কিভাবে বের করব। আরেকজন বলছিল ভাইয়া POCl3, এইটার ক্ষেত্রে কি রকম ভাবে হবে এটা বের করে দিতে। আরেকজন বলছিল ভাইয়া, আরেকটা কি বলছিল ভুলে গেছি, আচ্ছা এই দুইটা আগে করি। দেখো অ্যামোনিয়াম প্লাস আয়ন এইটার ক্ষেত্রে কিভাবে হবে। তুমি নরমালি যদি ওই যে ইয়ার মতো করে করো, কি বলে ওই যে তোমার হচ্ছে যে বোর্ডে যেভাবে বলতেছো, যে তোমরা বইয়ে যেভাবে আছো ওইটার মতো করে করো, কোনো সমস্যা নেই। x ইজ ইকুয়ালস টু বের করো হাফ ইন্টু ফর্মুলা তো করবা v প্লাস এম মাইনাস সি প্লাস এ, এভাবে তো করবা, কোনো সমস্যা নেই, হাফ বসাইলা। এবার দেখো v মানে কি, v মানে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। নাইট্রোজেনের জন্য ভ্যালেন্স ইলেকট্রন কত ভাইয়া? নাইট্রোজেন 7, বহিস্থ অরবিটালে 5টা থাকে, তাহলে এখানে তুমি 5 বসাবা। প্লাস এম, এম মানে কি, এম মানে হচ্ছে এক্সোজি পরমাণু। এক্সোজি পরমাণু কয়টা ভাই? এক্সোজি পরমাণু আছে আমার 4টা, তাহলে 4 নিলাম। মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ মানে পজিটিভ আয়নের চার্জ কত আছে? 1 আছে, তাহলে -1 আসবে। দেখো অ্যানায়ন নাই, তাহলে ক্যালকুলেশন করলে দেখো হাফ ইন্টু 5 আর 4 9, 9 থেকে একবার দিলে 8 আসে, টোটাল মিলে ক্যালকুলেশন করলে 4 আসে। ক্যালকুলেশন করলে আমরা sp3 পাই। এই হচ্ছে তোমার বইয়ের মেথড। এই সেম বইয়ের মেথডটাই আমরা এভাবেও চিন্তা করতে পারতাম যে নাইট্রোজেনের এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, আর এই নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য হাইড্রোজেনকে দিয়ে দিছে। সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? সন্নিবেশ সমযোজী বন্ধন, এই সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা আছে না, এইটাও তোমার এক প্রকার সিগমা বন্ধন। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন যদি এক প্রকার সিগমা বন্ধন হয়, তাহলে সিগমা বন্ধন কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে স্টেরিক নাম্বার কনসেপ্ট অনুযায়ী সিগমা বন্ধন 4টা, এখানে আমার লন পেয়ার ইলেকট্রন নাই, বিকজ লন পেয়ার ইলেকট্রন আমি অলরেডি ইউজ করে ফেলছি। তাহলে এখানে দেখো sp3 সংকরায়নই আসতেছে। বুঝতে পারছো? সেম জিনিস, একই কথা, ঘোরালেও যা ফিরালেও তাই। আচ্ছা, এবার এইটা যদি আমি এখন PCl5 এইটা অনুযায়ী করার ট্রাই করি, ওই যে তোমাদের বোর্ডের যে নিয়ম সেই অনুযায়ী করার ট্রাই করি, দেখো কি আসবে? হাফ ইন্টু v প্লাস এম মাইনাস সি প্লাস এ। আরো কঠিন, দেখো এটা আরো কঠিন হবে। দেখো আমরা প্রথমে হাফ নিলাম, ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ফসফরাসের জন্য টোটাল ইলেকট্রন 15, প্রথমে 2, তারপরে 8, তারপরে 5, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত আসবে? 5 নিলাম। এম মানে একযোজী পরমাণু, ভাই একযোজী পরমাণু মানে ক্লোরিন, কয়টা আছে? 3টা। দ্বিযোজী পরমাণুর জন্য আমরা কিছু নিতে পারবো না, সো এখন আমরা এখানে দেখো ক্লোরিন যেটা আছে সেটা 3 নিছি, ক্যাটায়নও নাই অ্যানায়নও নাই, তাহলে ক্যালকুলেশন করলে 5 আর 3 8 আসে। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে দেখো 4 আসে, 4 আসা মানে এখানে আমি sp3 পাচ্ছি। তোমার প্রশ্ন হবে ভাইয়া তাহলে এইটা যদি স্ট্রাকচার অনুযায়ী করতাম কি হতো? খুব সিম্পল, ফসফরাসের আমাদের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন ছিল, 5টা ইলেকট্রনের ভিতরে 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের সাথে চলে যায়, আর 2টা ইলেকট্রন অক্সিজেনের সাথে ডাবল বন্ড গঠন করে, 5টা ইলেকট্রনই ইউজ হয়ে যায়। 5টা ইলেকট্রন ইউজ হয়ে গেলে এখানে একটা ইউজ হয়, এখানে একটা ইউজ হয়, এখানে একটা ইউজ হয়, তাহলে একটা সিগমা বন্ড, 2টা সিগমা বন্ড, 3টা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা পাই বন্ড। তাহলে দেখো সিগমা বন্ডগুলো আমার ইউজ হইতেছে, সিগমা বন্ড কয়টা? 1 2 3 4,
4টা সিগমা বন্ড, লন পেয়ার নাই, পাই বন্ড আমরা ইউজ করি না, তার মানে আমরা এখানে ঘুরে ফিরে sp3 এটাই পাই, ঘুরে ফিরে কি পাই, sp3 এটাই পাই। বুঝতে পারছো? আচ্ছা, আরেকজন বলছে ভাইয়া সালফিউরিক অ্যাসিড যেটা আছে এইটা, ওকে। আচ্ছা, আরেকজন বলছে সালফিউরিক অ্যাসিড এইটার ক্ষেত্রে বের করতে। আচ্ছা, তো খেয়াল করো সালফিউরিক অ্যাসিডের জন্য কেমনে বের করব, H2SO4 এটা না আমার সালফিউরিক অ্যাসিড। সো সালফিউরিক অ্যাসিড যেটা আছে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমার সালফার, করলাম সালফার, কেন্দ্রীয় পরমাণু সালফার। সালফারে টোটাল আমার 16টা ইলেকট্রন থাকে, 2 8, বাইরের কক্ষপথে কয়টা যায়, 6টা। বুঝতে পারছো? বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন যায়, 6টা। তাহলে বাইরের কক্ষপথে যদি 6টা ইলেকট্রন যায় তাহলে আমরা আবারও আগের মতো V প্লাস M মাইনাস C প্লাস A এটা করতে পারবো। খেয়াল করো, প্রথমে আমরা 2 নিলাম, V মানে তোমার ভ্যালেন্স ইলেকট্রন, মানে কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন কত, 6, নিলাম 6। দেখো M মানে একক পরমাণু কয়টা আছে, 2টা, নিলাম 2টা। ক্যাটায়নের চার্জও 0, অ্যানায়নের চার্জও 0, আচ্ছা 0 0। ক্যালকুলেশন করলে দেখো 6 আর 2 8, 8 ডিভাইডেড বাই 2 ক্যালকুলেশন করলে 4 আসে, তার মানে আমরা আবারও sp3 এইটা পাই হচ্ছে সংকরিত অরবিটাল, sp3 এটা পাই হচ্ছে সংকরিত অরবিটাল। ক্লিয়ার করতে পারছি? এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, এখন দেখো এইটাকে যদি আমরা স্ট্রাকচারাল করতাম তাহলে কেমন হতো, বা সালফিউরিক অ্যাসিডের বেসিক স্ট্রাকচারটাও আমাদের তখন শিখতে হতো, এবং স্ট্রাকচারটা শেখা হচ্ছে একদম পিওর মেথড। এইটা আমরা একদম ভুংজুং করে বের করছি, হ্যাঁ, ফর্মুলা দিয়ে বের করলে তুমি কখনো তুমি কেমিস্ট্রির ডেপথ ফিল করতে পারবা না, যেমন স্ট্রাকচার তুমি ফিল করতে পারবা। যেমন দেখো স্ট্রাকচার ফিল করা মানে কি, সালফিউরিক অ্যাসিডের বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 6টা। খেয়াল করো এই 6টা ইলেকট্রনের ভিতরে দুইটা ইলেকট্রন একটা OH এর সাথে এভাবে যুক্ত হয়, আরেকটা OH এর সাথে এভাবে যুক্ত হয়। ব্যাপারটা কেমন খেয়াল করো, এই জায়গাতে দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেন দুইটা OH গঠন করে। তো OH গঠন করলে খেয়াল করে দেখো এই অক্সিজেনের দুইটা হাত, একটা হাত সালফারের সাথে একটা ইলেকট্রন দিয়ে এভাবে ধরে, এভাবে বাকি হাতগুলা ধরে থাকে। দেখো দুইটা ইলেকট্রন একটা অক্সিজেনকে ডাবল বন্ড দিয়ে ধরে, দুইটা ইলেকট্রন আরেকটা অক্সিজেনকে ডাবল বন্ড দিয়ে ধরে। এবার তুমি মিলাও 6টা ইলেকট্রন মিলে কিনা, 1 2 3 4 5 6। দেখো সালফারের বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন মিলে গেছে, সালফারের বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন মিলে গেল। এবার দেখো অক্সিজেনের দুইটা হাতও ফিল আপ হয়েছে, হাইড্রোজেনের হাতগুলাও ফিল আপ হয়েছে। এটা হচ্ছে পিওর স্ট্রাকচার বুঝলে তোমার, ওকে, স্ট্রাকচার বুঝলে তুমি একদম চমৎকার লেভেলের জিনিসপত্র শিখে ফেলতে পারবা। এবার দেখো স্ট্রাকচার যদি আমাদের ঠিক থাকে, এই স্ট্রাকচার ঠিক থাকলে দেখো আমার বের করতে হবে কিন্তু সালফারের কেন্দ্রীয় পরমাণুর। তাহলে সালফারের এটা সিগমা, এইটা সিগমা, দুইটা সিগমা, এইটা সিগমা, এটা পাই, এইটা সিগমা, এটা পাই। তাহলে খেয়াল করো আমরা যখন স্টেরিক নাম্বার বের করতে যাব তখন 1 2 3 4, 4টাই তো পাচ্ছি আমরা, তাহলে 4 পাচ্ছি, তাই না, 4 পাচ্ছি। লন পেয়ার আমরা 0, পাই বন্ধনগুলো আমরা কাউন্ট করি না, তাহলে ঘুরে ফিরে আবারও সেই আমরা sp3 তেই চলে গেলাম, sp3 তেই চলে গেলাম। তাহলে আমরা যা লাও তাই কদু পাচ্ছি না, এখানে তুমি এভাবে বের করলেও যা, এভাবে বের করলেও তাই। তো তোমরা যেহেতু ভয় পাচ্ছ যে স্টেরিক নাম্বার দিয়ে করলে হবে কিনা এটা সেটা, আর বোর্ডে একটু খাতায় লেখা থাকলে ভালো হয়, তো আমি এটাও যেহেতু শেখালাম বোর্ডের জন্য এটা করবা, আর MCQ সবসময় এটা করবা। এটা করলে আমি তোমাকে বলি জৈব মানে তোমার হচ্ছে যে কি বলে শঙ্করায়নের কোনো শঙ্করায়ন তোমার কখনো বাদবে না যদি তুমি এই পদ্ধতিটা একবার শিখে যাও, কোনোটা বাদবে না, তুমি ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবা। জাস্ট তুমি একটু চিন্তা করবা যে লন পেয়ার কয়টা আর বন্ড পেয়ার কয়টা, এটা হলে এনাফ। ওকে, এবার খেয়াল করো আমাদের পরবর্তী যেটা শেখা লাগবে সেটা হচ্ছে ভ্যাসপার থিওরি। খেয়াল করো পরবর্তী যেটা শেখা লাগবে সেটা হচ্ছে ভ্যাসপার থিওরি। ভাইয়া ভ্যাসপার কোনো বিজ্ঞানীর নামটাম না, ভ্যাসপার থিওরিতে আমরা এখানে এই যে VACPR লিখতেছি না, ভিতে হচ্ছে ভ্যালেন্স শেল, ভিতে ভ্যালেন্স, এস তে শেল, ইতে ইলেকট্রন। তো দেখো VSE ভ্যালেন্স শেল ইলেকট্রন, পিতে হচ্ছে পেয়ার, আরতে হচ্ছে রিপালশন, ঠিক আছে, আরতে হচ্ছে রিপালশন,
এই সব মিলে VSEPR হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এবার মানে কি, মানে হচ্ছে যখনই আমার বলছে ভ্যালেন্স শেল, এর মানে হচ্ছে যোজ্যতা স্তর। ভ্যালেন্স শেল মানে কি, ভ্যালেন্স শেল মানে হচ্ছে যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর মানে কি, বাইরের স্তর, বাইরের স্তর। এবার বাইরের স্তরের ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন পেয়ার মানে কি, ইলেকট্রন জোড়, ইলেকট্রন জোড় মানে বাইরের স্তরে যে ইলেকট্রন জোড়া থাকে, ইলেকট্রন জোড়, হ্যাঁ ইলেকট্রন জোড়। তো বাইরের স্তরের যে ইলেকট্রন জোড় তারা রিপালশন মানে কি, রিপালশন মানে হচ্ছে তারা বিকর্ষণ করে, বিকর্ষণ করে। ব্যাপারটা কি, ব্যাপারটা হইতেছে আমরা যদি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো। ধরো আমাদের কাছে NH3 অ্যামোনিয়া আছে, কি আছে, NH3 অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন, নাইট্রোজেনের মাথার উপর এক জোড়া ইলেকট্রন থাকে। এবার নাইট্রোজেনের এদিকে আমার হাইড্রোজেন, এদিকে আমার হাইড্রোজেন, এদিকে আমার হাইড্রোজেন, এভাবে বন্ধন গঠন করে। এবার তুমি বলবা ভাই কাহিনী কি হইলো, বুঝলাম না তো, একটু সিম্পলি বোঝার চেষ্টা করো। নাইট্রোজেন যেটা, এটা আমার কেন্দ্রীয় পরমাণু ছিল। এখানে আমার টোটাল ইলেকট্রন ছিল নাইট্রোজেনের 7টা, প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 5টা। তাহলে আমার ভ্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা, 5টা। এই 5টার ভিতরে দেখো একটা ইলেকট্রন এই বন্ধনে ব্যবহার হয়েছে, আরেকটা ইলেকট্রন এই বন্ধনে ব্যবহার হয়েছে, আরেকটা ইলেকট্রন এই বন্ধনে ব্যবহার হয়েছে, তাহলে 3টা ব্যবহার হয়ে গেছে আর 2টা ইলেকট্রন মাথার উপর রয়ে গেছে। তো দেখো এই জায়গায় বন্ধনে যে ইলেকট্রন ব্যবহার হয় একে আমরা বলি হচ্ছে বন্ড পেয়ার। বন্ধনে যে ইলেকট্রন ব্যবহার হয় একে বলি আমরা বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে হচ্ছে বিপি, যেটার বাংলা হচ্ছে বন্ধন জোড়। তাহলে এইটা আমার বিপি, এইটা কি, এইটা আমার বিপি, এইটা কি, এইটা আমার বিপি। আর ভাইয়া মাথার উপরে যেটা থাকে একা একা, যেটা বন্ধনে অংশগ্রহণ নেয় না, এটাকে বলা হচ্ছে লন পেয়ার। লন পেয়ারের বাংলা হচ্ছে মুক্ত জোড়, এইটাকে বলা হচ্ছে এলপি। তাহলে খেয়াল করো এই মাথার উপর যেটা যুক্ত হয়েছে এইটা হচ্ছে আমার এলপি, মাথার উপর যেটা যুক্ত হয়েছে এটা কি, এইটা হচ্ছে আমার এলপি। তাহলে দেখো বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, লন পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, লন পেয়ার। তাহলে বুঝতে পারছো এই জায়গাতে আমরা কি করলাম, তাহলে বন্ড পেয়ার, বন্ড পেয়ার, লন পেয়ার এগুলো আমরা পাইলাম। ক্লিয়ার? POCl3 তে অক্সিজেন কেন কেন্দ্রীয় পরমাণু হবে না, এটাও তো আছে। আচ্ছা POCl3 তে ফসফরাসের যোজনী বেশি না অক্সিজেনের যোজনী বেশি? ডেফিনেটলি ফসফরাসের যোজনী বেশি। ফসফরাসের যোজনী যদি বেশি হয়, ঠিক আছে, ফসফরাসের যোজনী যদি বেশি হয় তাহলে কখনোই আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে গিয়ে অক্সিজেন হইতে পারবে না, সবসময় ফসফরাসই হবে। এটা হচ্ছে প্রথম কাহিনী। 2 নাম্বার কাহিনী, অক্সিজেন আছে ফসফরাসও আছে। আমাদের সবসময় যে ফসফরাসের জন্য ইয়া বের করা লাগবে, সংকরায়ন বের করা লাগবে, নট নেসেসারি। আমাদের কিন্তু অক্সিজেনের জন্য সংকরায়ন বের করতে বলতে পারে, হাইড্রোজেনের জন্য সংকরায়ন বের করতে বলতে পারে, ঠিক আছে। সো আমরা ওই জায়গাতে সংকরায়নের ক্ষেত্রে, সংকরায়নের ক্ষেত্রে যারা যারা আছে সবার ক্ষেত্রে সংকরায়ন বের করতে পারবো, নট নেসেসারি সবসময় আমার কেন্দ্রীয় পরমাণু সংকরায়নই হতে হবে। হ্যাঁ অন্যগুলোর ক্ষেত্রেও আমরা বের করতে পারবো। ওকে, এটা মাথায় রাখবা। তো POCl3 তে ফসফরাসের যোজনী, আমি যে বললাম না কেন্দ্রীয় পরমাণু বের করার সিস্টেম আগেই বলে দিছি। কেন্দ্রীয় পরমাণু বের করার সিস্টেম হচ্ছে যে যাদের যোজনী বেশি থাকবে বা যারা একক পরমাণু হবে তারা হচ্ছে আমার কেন্দ্রীয় পরমাণু। সেখানে আমার ফসফরাসের যোজনী আমার 5, অক্সিজেনের যোজনী তো সবসময় আমার 2, ফলে আমি তো অক্সিজেনে যাইতে পারবো না। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার লন পেয়ার বন্ড পেয়ারের কাহিনী ক্লিয়ার। এবার কাহিনী যেটা হইছে, এখানে আমার যেই লন পেয়ার আছে, এখানে আমার যে লন পেয়ার আছে, এই লন পেয়ার এই বন্ড পেয়ারের সাথে পরস্পর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে। কারণ কি, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তো এখানে যে বন্ড পেয়ার আছে এই বন্ড পেয়ারের সাথে এই বন্ড পেয়ার পরস্পর বিকর্ষণ করে। আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন ধরো আমাদের এখানে পানি আছে, পানিতে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, এখানে এক জোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া ইলেকট্রন। তো ভাইয়া ঘটনা যেটা হয় যে এই লন পেয়ার আর এই বন্ড পেয়ার এরা পরস্পর মাঝখানে বিকর্ষণ করে, এই লন পেয়ার আর এই বন্ড পেয়ার এরা পরস্পর মাঝখানে বিকর্ষণ করে, এই লন পেয়ার আর এই লন পেয়ার এরা পরস্পর মাঝখানে বিকর্ষণ করে, এই বন্ড পেয়ার আর এই বন্ড পেয়ার এরা পরস্পর মাঝখানে বিকর্ষণ করে। তো দেখো এখানে আমাদের কয়েক ধরনের বিকর্ষণ বল আছে। একটা হচ্ছে পিওর লন পেয়ার, লন পেয়ার, লন পেয়ার, লন পেয়ার বিকর্ষণ। একটা আছে লন পেয়ারের সাথে বন্ড পেয়ার বিকর্ষণ, ঠিক আছে। আরেকটা আছে বন্ড পেয়ারের সাথে লন পেয়ার বিকর্ষণ, এই বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার বিকর্ষণ।
এই তিন ধরনের বিকর্ষণ আছে, তিন ধরনের বিকর্ষণ। কয় ধরনের বিকর্ষণ? তিন ধরনের বিকর্ষণ। একটা হচ্ছে লন পেয়ার লন পেয়ার, লন পেয়ার বন্ড পেয়ার, আর একটা হচ্ছে শুধু বন্ড পেয়ার বন্ড পেয়ার। তাহলে দেখো বন্ড পেয়ার বন্ড পেয়ার, লন পেয়ার লন পেয়ার, লন পেয়ার বন্ড পেয়ার, তিন ধরনের বিকর্ষণের ভিতরে ভ্যাসপাত থিওরি অনুযায়ী সবসময় মাথায় রাখবা যে শুধু লন পেয়ার যেটা আছে, শুধু লন পেয়ার যেটা আছে, এইটার বিকর্ষণ বল সবসময় সবচেয়ে বেশি, তারপরে লন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার বন্ড পেয়ার। ঠিক আছে? তাহলে একটু যদি আমরা মিলানোর চেষ্টা করি, সবসময় মাথায় রাখবা লন পেয়ার লন পেয়ার, লন পেয়ার লন পেয়ার, এইটার বিকর্ষণ বল সবসময় সবচেয়ে বেশি। এরপরে আসে হচ্ছে লন পেয়ারের সাথে বন্ড পেয়ার, তারপরে আসে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার। তো লন পেয়ার এটার বিকর্ষণ বল সবসময় সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার যদি এটা মাথায় রাখতে পারি, তাহলে আমরা এই তিনটা ব্যাখ্যা করতে পারবো। এই তিনটাই হচ্ছে আমাদের সিকিউতে সবচেয়ে বেশি আসে, এই তিনটাই আমাদের সিকিউতে সবচেয়ে বেশি আসে। এই তিনটা যদি শিখে ফেলতে পারো, তোমার সিকিউ 100তে 100 ক্লিয়ার। এই তিনটা শিখে ফেলো, সিকিউ 100তে 100 ক্লিয়ার। তাহলে এই তিনটা আমরা এখন ভালো করে শিখবো। ওকে গ্রেট, চলো আমরা এই তিনটা ভালো করে শিখে ফেলি। সিকিউ এর জন্য এই তিনটা ভালো করে শিখে ফেলবো। প্রথমেই দেখো CH4 এ যদি আমরা যাই, CH4 এ আমাদের কার্বনের সাথে হাইড্রোজেনের এই রকম বন্ধন আছে। সংকরায়ন বের করলে দেখো 1 2 3 4 চারটা সিগমা বন্ধন, লন পেয়ার ইলেকট্রন 0, স্টেরিক নাম্বার 4। তাহলে সংকরায়ন আসবে হচ্ছে sp3। ভাইয়া sp3 হলে আমরা জানি 109.5 ডিগ্রি হয় বন্ধন কোণ, 109.5 ডিগ্রি হয় বন্ধন কোণ। তার মানে আকৃতি কেমন? আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। আকৃতি কেমন? আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। ভাইয়া চতুস্তলকীয় আকৃতির বন্ধন কোণ যদি এইটা হয়, বন্ধন কোণ যদি এইটা হয়, এইটাকে আমরা কি বলতে পারি? খেয়াল করো, খুব সিম্পলি বোঝার চেষ্টা করবা। এখানে এইটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার। বন্ড পেয়ার বিকর্ষণ বল সবচেয়ে কম। বন্ড পেয়ার বিকর্ষণ বল সবচেয়ে কম হয়, এদের মাঝখানে বিকর্ষণ এত কম হয় যে এখানে বন্ধন কোণের কোনো বিকৃতি হয় না। বন্ধন কোণের বিকৃতি না হয়ে যেমনটা তেমনই থাকে। তাহলে CH4 এর জন্য বন্ধন কোণ বিকৃতি হয় না। যেহেতু এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, এখানে কোণ ঠিক থাকবে, বন্ধন কোণের কোনো বিকৃতি হবে না, বিকজ বন্ড পেয়ার বিকর্ষণ সবচেয়ে কম। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা লেখার সময় লিখবা বিকর্ষণ সবচেয়ে কম বা বিকর্ষণ কম। তাহলে বন্ড পেয়ারে বিকর্ষণ সবচেয়ে কম হয়, এখানে আমার বন্ধন কোণ কোনো পরিবর্তন হবে না, নরমালি বন্ধন কোণ যেমন তেমনই থাকবে। কিন্তু যদি আমি অ্যামোনিয়ার ব্যাখ্যা দেখি, অ্যামোনিয়াতে আমরা এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মাথার উপরে একজোড়া লন পেয়ার দেখতে পাচ্ছি। তার মানে এখন যদি আমি স্টেরিক নাম্বার কনসেপ্টে যাই, সিগমা বন্ধন 3টা, লন পেয়ার একটা, টোটাল মিলে 4, সংকরায়ন sp3, বন্ধন কোণ sp3 হলে বন্ধন কোণ হওয়ার কথা 109.5 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে যে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, এই লন পেয়ার ইলেকট্রন এদিকে ধাক্কা দিবে, এদিকে ধাক্কা দিবে, দিয়ে এইটাকে এই বরাবর না যেয়ে এই বরাবর নিয়ে চলে আসবে, এইটাকে এই বরাবর না নিয়ে যেয়ে এই বরাবর নিয়ে চলে আসবে। ফলে আমার এই মাঝখানে যে বন্ধন কোণ, এটা কমে যাবে, এটা কমে যেয়ে 109.5 ডিগ্রির জায়গায় 107 ডিগ্রি হয়ে যাবে। মাথায় রাখবা অ্যামোনিয়া এবং পানি এই দুইটা মৌলের জন্য এক জোড়া ইলেকট্রনের জন্য, ঠিক আছে, এক জোড়া লন পেয়ার, 1 লন পেয়ার ইকুয়ালস টু 2.5 ডিগ্রি বিয়োগ হয়। 1.5 মানে এক জোড়া ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি বিয়োগ হয়। খেয়াল করো আমাদের ছিল হচ্ছে 9.5, তাহলে আমাদের ইলেকট্রন কয় জোড়া গেছে? এক জোড়া। এক জোড়ার জন্য এখানে 2.5 ডিগ্রি বিয়োগ হয়ে 107। ভাই এটা কিন্তু সবার জন্য খাটে না, এটা কিন্তু সবার জন্য খাটে না, জাস্ট মনে রাখার জন্য মনে রাখবা, এটা শুধু অ্যামোনিয়া এবং পানির জন্যই খাটে। তাহলে কি এক জোড়ার জন্য 2.5 ডিগ্রি, তাহলে কত আসলো? 107 ডিগ্রি আসলো। তাহলে এই 107 ডিগ্রির কাহিনীটা কি? তুমি এভাবে চিন্তা করো, আমাদের মাথা, আমার মাথার উপর এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, আমার এই হাতে একটা বন্ড পেয়ার, এই হাতে একটা বন্ড পেয়ার। তো নর্মালি ধরো এই তোমার হচ্ছে যে এই বন্ড পেয়ার এইভাবে নর্মাল বন্ধন গঠন করে আছে, এই মাঝখানে বন্ধন কোণ 109.5। এবার এই মাথার উপর যে লন পেয়ার, এ বলতেছে এই বন্ড পেয়ারের সাথে বিকর্ষণ করে বলতেছে এই বেটা নাম 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 নাম। তো এই লন পেয়ারের ক্ষমতা বেশি হওয়ায় এই জায়গাতে
বিকর্ষণ করায় আস্তে আস্তে নিচের দিকে নামায় দিবে। তো নর্মালি এমন থাকা অবস্থায় এমন থেকে যদি একটু নিচের দিকে নেমে যায় তাহলে এটা বিকৃত হয়ে এরকম হয়ে যাবে। ভাইয়া বিকৃত হয়ে এরকম হয়ে গেলে যতটুকু বিকৃত হবে সেটা হচ্ছে 2.5 ডিগ্রি, সেটা কমে যে তোমার 107 ডিগ্রি চলে আসবে। তো তুমি এখন এইটার ব্যাখ্যা করার সময় কি লিখবা এখানে এক জোড়া লন পেয়ার থাকায় এখানে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল হয়, লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হয়, ফলে তোমার হচ্ছে বিকৃত হয় এবং বিকৃত হয়ে আমাদের কত ডিগ্রি আসে 109.5 এর জায়গায়, ঠিক আছে 109.5 এর জায়গায় 107 ডিগ্রি আসে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে গ্রেট। এবার খেয়াল করো পানি যেটা আছে, আমরা যদি পানিরটা দেখি অক্সিজেনের এখানে এই হাইড্রোজেন তো এখানে দেখো অক্সিজেনের উপরে 2 জোড়া লন পেয়ার আছে। তো আমি যখন এক্স এর ইয়াতে যাব, খেয়াল করো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন দুইটা সিগমা বন্ধন 2, লন পেয়ার দেখো 1 2, তাহলে টোটাল মিলে 4 আসে। 4 আসলে আমাদের sp3 সংকরিত হওয়ার কথা, বাট sp3 সংকরিত হইলে বন্ধন কোণ আসার কথা কত 109.5। বাট যেহেতু আমরা এখানে 2 জোড়া লন পেয়ার পাচ্ছি, কয় জোড়া পাচ্ছি 2 জোড়া, আমরা বলছি প্রতি জোড়ার জন্য 2.5 ডিগ্রি, তাহলে 2.5 ডিগ্রি ইন্টু 2 ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে 5 ডিগ্রি বাদ পাই, তাহলে 104.5 আসে। ভাইয়া এটা কিন্তু কোনো অফিসিয়াল মন্তব্য না, এটা জাস্ট আমি মনে রাখার জন্য বলতেছি, কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল কিছু না, আমি জাস্ট মনে রাখার জন্য টেকনিক বলতেছি। বুঝতে পারছো? তাহলে এটা কত আসবে 104.5, কয় ডিগ্রি বাদ যাবে 5 ডিগ্রি বাদ যাবে। কেন? কারণ এই লন পেয়ার পরস্পরকে বিকর্ষণ করে এদিকে সরাই দিয়ে এই লন পেয়ারের সাথে বন্ড পেয়ার আবার পরস্পর বিকর্ষণ করে মাঝখানের অ্যাঙ্গেল 104.5 করবে। মাঝখানের অ্যাঙ্গেল কত করবে 104.5। ওকে, তাহলে খেয়াল করো আমাদের বিভিন্ন ধরনের সংকরণ যদি লন পেয়ার ইলেকট্রন না থাকে তাহলে sp হলে 180 হয়, sp2 হলে 120 হয়, sp3 হলে 109.5 হয়, sp3d হলে 90 এবং 120 হয়, sp3d হলে 90 হয়, d2 হলে 90 হয়। এটা কখন? যখন লন পেয়ার ইলেকট্রন থাকে না। আর যদি লন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে বিকৃত করে ফেলে। তাহলে আমরা আরেকবার পড়বো, যদি লন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে আমাদের দুই ধরনের বিকর্ষণ চলে আসে, একটা হচ্ছে লন পেয়ার বিকর্ষণ চলে আসে, আরেকটা হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ চলে আসে। এই দুইটা বিকর্ষণের কারণে আমাদের কোণ বিকৃত হয়ে যায় এবং কোণ বিকৃত হয়ে যে পরিমাণ আপ ডাউন করে, ঠিক আছে, পরিমাণ কি করে আপ ডাউন করে। ওকে গ্রেট। এবার খেয়াল করো আমাদের বিকৃত হয়ে যে আপ ডাউন করে, এই আপ ডাউনের ভিতরে আমরা কয়টা কোণ মুখস্থ করব। অ্যাডমিশন টেস্ট যখন দিবা তখন এই ফুল সক অ্যাডমিশন টেস্টের জন্য বোর্ডের জন্য কোনটা লাগবে দেখো, বোর্ডের জন্য এইটা লাগবে, এইটা লাগবে বোর্ডের জন্য, তারপরে এইটা লাগবে বোর্ডের জন্য, এইটা লাগবে বোর্ডের জন্য, এইটা লাগবে বোর্ডের জন্য, এগুলো তো তুমি জানোই। এইটা লাগবে বোর্ডের জন্য, ঠিক আছে, আর হচ্ছে এইটা লাগবে বোর্ডের জন্য, এইটা লাগবে বোর্ডের জন্য, এই কয়েকটা হচ্ছে বোর্ডের জন্য লাগবে, এটাও বোর্ডের জন্য পড়বা, এই কয়েকটা বোর্ডের জন্য পড়বা, আর ফুল সকটা অ্যাডমিশন টেস্টের জন্য পড়বা। এবার তুমি বলবা ভাই একটা জিনিস তো বুঝলাম না, কি বুঝলাম না? খেয়াল করো, তুমি যখন NH3 অ্যামোনিয়া নিছো আর NH4+ অ্যামোনিয়া নিছো, দুইটার ভিতরে তফাৎ কি? তফাৎ খুব সিম্পল তফাৎ আছে, একটু ভালো করে খেয়াল করো। এই জিনিসটার জন্যই আমি স্টেরিক নাম্বার কনসেপ্ট বুঝাই, নরমালি বুঝাই না, ঠিক আছে, এই জিনিসটার জন্যই আমি স্টেরিক নাম্বার কনসেপ্ট বুঝাই। বুঝতে পারছো? এই জিনিসটার জন্যই। তো খেয়াল করো এই জিনিসটার জন্য স্টেরিক নাম্বার কনসেপ্ট মানে কি, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন এই জায়গায় দেখো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন দেখো এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন হাইড্রোজেন প্লাস আয়নকে দিয়ে দিছে। দুইটার ক্ষেত্রেই খেয়াল করলে দেখবা সংকর আয়ন সেম জিনিস হয়, তিনটা সিগমা, একটা লন পেয়ার 4,
এখানে ভালো করে খেয়াল করলে দেখবা 4টা সিগমা 0 লন পেয়ার 4, তার মানে এইটাও আমার sp3 সংকরায়ন দিবে, এটাও আমার sp3 সংকরায়ন দিবে, কিন্তু এখানে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকায় এইটার বন্ধন কোণ 107 এ চলে আসবে, আর এইটার বন্ধন কোণ কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকায় 109.5 ডিগ্রি থাকবে। তাহলে দুইটার ভিতর তফাৎ বুঝছো? একটাতে লন পেয়ার ইলেকট্রন আছে, ফলে ভ্যাসপাত থিওরি অনুযায়ী এখানে বিকৃত হবে। এখানে লন পেয়ার ইলেকট্রন আমি অলরেডি ইউজ করে ফেলছি, ইউজ করে ফেললে এখানে আমার কোনো বিকৃত হবে না। বুঝতে পারছো? তোমরা যারা আজকের ক্লাসের প্রশংসা করতেছো, আমি প্রত্যেকটা ক্লাসে এরকম ভালোই নিছি। হ্যাঁ, আজকের ক্লাসটা তোমরা আগে থেকে এই কন্টেন্টগুলো পড়ছো, আগে থেকে এই কন্টেন্টগুলো পারো, ফলে তোমরা হচ্ছে যে ইজিলি রিলেট করতে পারতেছো। হ্যাঁ, তো এই জন্য আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে। তোমাদের আগের যেই টপিকগুলো পড়াইছি এগুলো যদি না পড়াইতাম, খালি এরকম রিলেটেবল টপিক পড়াইতাম, তাহলে তোমরা প্রত্যেকটা জিনিসই বলতে যে ভালো। এবার ধরো আগের ক্লাসগুলো তোমরা যারা মোটামুটি বুঝছিলা, ওই ক্লাসটা আর দুইবার রিপিট করবা, রিপিট করে দেখবা আমার ওই সেম ক্লাস দুইবার রিপিট করে দেখবা, দেখবা তোমার পাংখা লেভেলের আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। তোমাকে আমি 3টা বা 4টা ক্লাসের মাধ্যমে যে সমস্ত কন্টেন্টগুলো দিচ্ছি, বিলিভ মি, এই কন্টেন্টগুলো তুমি যদি ভালো করে পড়ে আসতে পারো, পড়ে যাইতে পারো, তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা সিকিউ এমসিকিউ একটা জায়গায় বাঁধবে না। অ্যাডমিশন টেস্টে ভার্সিটি ক ইউনিটের 70 to 80% জিনিস তুমি এখনই শিখে গেছো আমি যে কন্টেন্টগুলো তোমাকে দিচ্ছি। বুঝতে পারছো? আর আমি খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করি। আমি যেটা বুঝি না ওইটা আমি তোমাকে জোর করে বুঝাইতে যাবো না, আমি যেটা বুঝি ওটা তোমাকে আমি খুব ক্লিয়ার ওয়েতে বুঝাবো। সো তুমি এমনিই বুঝবা। যেই ক্লাসগুলো আগে করাইছি ওগুলো একটু রিপিট করে দেখো, ওগুলাও আজকে ক্লাসের মতো ভালো লাগবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, একজন বলছে ভাই 109.5 হবে নাকি 109 ডিগ্রি 28 মিনিট হবে? দেখো, ডিগ্রিতে আসলে 109.5, যদি আমরা ডিগ্রিতে আসি তখন 109.5, বা ডিগ্রিতে না যেয়ে যদি আমি ডিগ্রি এবং মিনিটে যাই তাহলে 109 ডিগ্রি আর 0.5 মানে 28 মিনিট, 0.5 ডিগ্রি এটা মানে হচ্ছে 28 মিনিট। তো তুমি 109 ডিগ্রি 28 মিনিটও লিখতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শেখা লাগবে, আচ্ছা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শেখা লাগবে। এই জিনিসটা আমরা তিনটা কথা খুব ভালো করে শিখবো, তাহলে আর কখনো তুমি ভুল করবে না। জাস্ট 3টা কথা ভালো করে শিখবো, জাস্ট 3টা কথা ভালো। কি? প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে এইটা তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতা মানে কি? ওই যে আগের ক্লাসে ইলেকট্রোনেগেটিভিটি শেখাইছিলাম, মনে আছে? ইএন, তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, যত বেশি তড়িৎ ঋণাত্মক বন্ধন কোণ তত বেশি, যত বেশি তড়িৎ ঋণাত্মক বন্ধন কোণ তত বেশি। যেমন ধরো আমরা যদি NH3 আর PH3 এই দুইটার ভিতরে চিন্তা করি যে দুইটাই আমার সেম মৌল, এইটাতেও আমার এক জোড়া মুক্ত জোড় 3টা হচ্ছে তোমার সিগমা বন্ধন আছে, এটাতেও আমার এক জোড়া মুক্ত জোড় 3টা সিগমা বন্ধন আছে, তাহলে এই দুইটার ভিতরে কার বন্ধন কোণ কম হবে কার বেশি হবে? খেয়াল করো, যখনই আমার সেম চলে আসবে তখন কেন্দ্রীয় পরমাণুর দিকে খেয়াল করব। আমি দেখতে পাচ্ছি এক জায়গায় কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আছে, আরেক জায়গায় কেন্দ্রীয় পরমাণু ফসফরাস আছে। এক জায়গায় ভাইয়া কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন আছে, আরেক জায়গায় কেন্দ্রীয় পরমাণু কি আছে? ফসফরাস আছে। সো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম। যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, দ্যাটস ওয়াই নাইট্রোজেনের ক্ষেত্রে বন্ধন কোণ বেশি হবে। তার মানে অ্যামোনিয়ার বন্ধন কোণ PH3, ফসফোনিয়াম যেটা আছে অ্যামোনিয়া, ফসফোনিয়ার বন্ধন কোণের চেয়ে মানে PH3 এর চেয়ে বেশি হবে। কেন? আবার দেখো এই কথাটা মুখস্থ করবা, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ধন কোণ তত বেশি। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হয় বন্ধন কোণ তত বেশি। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ধন কোণ তত বেশি। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখলেই তোমার এই টাইপের যে কনফিউশন গুলো আছে একদম 100 ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, কেন্দ্রীয় পরমাণুর আকারের সাথে বন্ধন কোণ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, মানে যার কেন্দ্রীয় পরমাণুর আকার বড় তার বন্ধন কোণ কম, যার কেন্দ্রীয় পরমাণুর আকার বড় তার বন্ধন কোণ কম। খেয়াল করো এই দুইটা জিনিসেই এখন তুমি আকার নিয়ে চিন্তা করো,
এই দুইটা জিনিস এখন তড়িৎ ঋণাত্মকতা না নিয়ে চিন্তা করে আকার নিয়ে চিন্তা করো। দেখো একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস। ভাইয়া ফসফরাসের আকার বড়, নাইট্রোজেনের আকার ছোট, ফলে যেহেতু আকারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার আকার বড় তার বন্ধন কোণ ছোট, তাহলে এইটার বন্ধন কোণ বড় হবে, এইটার বন্ধন কোণ ছোট হবে। দেখো তাহলে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বাদ দিয়ে যদি আমি আকার নিয়ে চিন্তা করি, আকার বড় হলে বন্ধন কোণ কম হবে, আকার ছোট হলে বন্ধন কোণ বেশি হবে। যেমন দেখো নাইট্রোজেনের আকার ছোট, বন্ধন কোণ বেশি, নাইট্রোজেনের আকার ছোট, বন্ধন কোণ বেশি। ওকে ওকে, তড়িৎ ঋণাত্মকতা মোট কয়টা যৌগের মনে রাখা লাগবে? দেখো আগের ক্লাসে আমরা ওই একটা ছক দিয়েছিলাম, ওই ছকে যে কয়টা দেখাই দিয়েছিলাম ওই কয়টা মনে রাখলে হবে। আগের ক্লাসটা ভালো করে করবা, আগে তড়িৎ ঋণাত্মকতা যে ক্লাসে পড়াইছি ওই ক্লাসটা ভালো করে করবা, একদম ক্লিয়ার, 100 ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা আমার ক্লাস করতেছো তোমরা কিন্তু এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের আমার হচ্ছে যে এই ইয়াগুলো এই কোর্সটা একটু প্রমোট করো। হ্যাঁ, তোমরা প্রমোট করলে আমাদের স্টুডেন্ট এনরোলমেন্ট আর একটু বাড়বে। আমি চেষ্টা করব তোমাদেরকে একদম রসায়নে 100 সাপোর্ট দেওয়ার, যত ধরনের ক্লাস দেওয়ার। আর প্রমোশনের জন্য আমরা হচ্ছে যে কয়েকটা ক্লাস, আমি কয়েকটা ম্যারাথন ক্লাস আমাদের বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে নিয়ে, মানে ধরো হচ্ছে যে এফআরবিতে যা যা পড়াচ্ছি এই টাইপের কন্টেন্ট দিয়ে কয়েকটা ম্যারাথন ক্লাস নিব, যাতে 26-এর জন্য ডেডিকেটেড নিব, যাতে ওরা দেখে আমাদের এফআরবিতে ভর্তি হয়। কোন কোন চ্যাপ্টারে নিব এটা এখনো ঠিক করি নাই, তবে কয়েকটা চ্যাপ্টারে নিব, যে কয়েকটা চ্যাপ্টারে নিব ওগুলা ফ্রি করে মানে পড়াইলে, ইউটিউবে পড়াইলে স্টুডেন্টরা জানতে পারবে। যেমন ধরো তোমরা আমার কিছু ক্লাস করে তারপরে এই কোর্সে আসছো, আরও বেশি অডিয়েন্সকে সার্ভ করার জন্য তোমার কিছু ফ্রি ক্লাসেস নেওয়া লাগবে, নিলেই আরও মানুষজন এনরোল করবে। এখন তো মোটামুটি 150-র মতো স্টুডেন্ট ভর্তি আছে, বাট অ্যাডমিশনে কিন্তু আমার হিউজ স্টুডেন্ট ভর্তি আছে। অ্যাডমিশনে কিন্তু এবার আমি এই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে 2500 স্টুডেন্ট পড়াইছি। এই রিসেন্ট একটা কোর্সে তোমার আজকে পর্যন্ত আমি 1200 স্টুডেন্ট ভর্তি হয়েছে, কালকে থেকে ক্লাস শুরু, 15 দিনের কোর্স, বাট 1200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো অ্যাডমিশনে আমার মানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, বাট এইচএসসি লেভেলের কোর্স তোমাদের দিয়েই শুরু হচ্ছে। সো তোমরা একটু মার্কেটিং করে দিও, তোমরা একটু কইরো, সবাইকে শেয়ার কইরো, কেমন? আচ্ছা লাস্টেরটা আসো, বলছে পার্শ্বীয় পরমাণু যেগুলো আছে, পার্শ্বীয় পরমাণু কারা? খেয়াল করলে দেখবা আমরা যদি এমন দেখি NH3 দেখলাম আর NF3 দেখলাম, খেয়াল করো এই হাইড্রোজেন, এদিকে ফ্লোরিন আছে না, হাইড্রোজেন ফ্লোরিন এগুলো কিন্তু আমার পার্শ্বীয় পরমাণু। NH3 অ্যামোনিয়া, NF3 এই যৌগগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন এগুলো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। খেয়াল করবা কেন্দ্রীয় পরমাণু যদি সেম হয়, পার্শ্বীয় পরমাণু যদি ভিন্ন ভিন্ন হয়, কেন্দ্রীয় পরমাণু সেম, পার্শ্বীয় পরমাণু ভিন্ন ভিন্ন, তো এই পার্শ্বীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, খেয়াল করো পার্শ্বীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ধন কোণ তত কম, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। পার্শ্বীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার সাথে বন্ধন কোণ ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, তার মানে পার্শ্বীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ধন কোণ তত কম। তাহলে খেয়াল করো হাইড্রোজেন ফ্লোরিন এগুলার ভিতরে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে এর বন্ধন কোণ কি হবে? কম হবে। কেন? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অ্যামোনিয়া এবং NF3 এই দুইটার ভিতরে অ্যামোনিয়ার বন্ধন কোণ কম, অ্যামোনিয়ার বন্ধন কোণ বেশি, NF3 এর বন্ধন কোণ কম, NF3 এইটার বন্ধন কোণ কম। তাহলে খেয়াল করো আবার বলি, তিনটা পয়েন্ট মনে রাখবো। একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ধন কোণ তত বেশি, পার্শ্বীয় পরমাণু যারা আছে তাদের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ধন কোণ তত কম, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্কে। এবার কেন্দ্রীয় পরমাণুর আকার যত বেশি বন্ধন কোণ তত কম, কারণ কি আবারও বন্ধন কোণের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে কারা সমানুপাতিক কারা ব্যস্তানুপাতিক এটা মনে রাখতে হবে। দুইটা জিনিস, তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, একটা হচ্ছে পার্শ্বীয় পরমাণু, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে আকার। এই কয়েকটা জিনিস একটু ভালো করে আগে ওয়ার্ডগুলা ভালো করে মনে রাখবা, ওয়ার্ডগুলা ভালো করে মাথার ভিতরে ঢুকাই ফেলবা, এরপরে এইটার সাথে বন্ধন কোণের সম্পর্কটা মুখস্থ করবা। ওকে, বন্ধন কোণটা ভালো করে মুখস্থ করবা তাহলেই হবে। ওকে, বুঝতে পারছো? সো বন্ধন কোণটা মুখস্থ করবা, 100 তোমার প্রিপারেশন ডান। এবার দেখো বোর্ডে আমাদের এই তিনটা প্রশ্ন আসে, এই তিনটা প্রশ্ন আমাদের বোর্ডে আসে, এই তিনটা প্রশ্ন একটু ভালো করে দেখতে হবে। প্রথম প্রশ্নে আসো, প্রথম প্রশ্নে বলতেছে অ্যামোনিয়া এর বন্ধন কোণ 107 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়াম প্লাস আয়নের বন্ধন কোণ 109.5 ডিগ্রি কেন? একটু আগে ব্যাখ্যা করছি। অ্যামোনিয়ার ক্ষেত্রে এক জোড়া লন পেয়ার থাকে, এক জোড়া লন পেয়ার থাকে। অ্যামোনিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন কত? 0, ফলে এখানে আমার বিকৃত হয়, এখানে আমার
হয় না, ঠিক আছে। এখানে আমার ভ্যাসপাত থিওরি খাটে, এখানে আমার ভ্যাসপাত থিওরি খাটে, এখানে আমার খাটে না। একটু আগে বুঝায় আসছি, এইটা একদম A to Z বুঝায় আসছি, পারার কথা। 2 নাম্বার দেখো, 2 নাম্বার প্রশ্নের দিকে তাকাও। 2 নাম্বার প্রশ্ন আমরা একটু আগে করে আসছি, NH3 অ্যামোনিয়া এবং NF3 এই উভয়ের মধ্যে sp3 সংকরণ হওয়া সত্ত্বেও NF3 এর বন্ধন কোণ অ্যামোনিয়া অপেক্ষা কম কেন? NF3 এর বন্ধন কোণ অ্যামোনিয়া অপেক্ষা কম কেন? সেম কাহিনী, আমাদের কাছে NH3 আছে আর NF3 আছে, দুইটারই কেন্দ্রীয় পরমাণু সেম, বাট পার্শ্বীয় পরমাণু একটা হাইড্রোজেন একটা ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের কম। পার্শ্বীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার সাথে বন্ধন কোণের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ পার্শ্বীয় পরমাণু যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার বন্ধন কোণ কম, ফলে অ্যামোনিয়ার বেশি তার NF3 এর কম, অ্যামোনিয়ার বেশি NF3 এর কম, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো পানি এবং H2S এই দুইটার ক্ষেত্রে পানির বন্ধন কোণ আমার 104.5, H2S এর বন্ধন কোণ 92 কেন? কারণ খেয়াল করো, পানিতে আমরা H2O পাই আর H2S পাই হচ্ছে আমরা এইটাতে। তো দুইটারই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু খেয়াল করো, একটার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন আর একটার কেন্দ্রীয় পরমাণু সালফার। অক্সিজেন এবং সালফারের ভিতরে সালফারের আকার বড়, তো আমরা দেখছিলাম কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় বন্ধন কোণ তত কম, তাহলে আকার যার ছোট তার বন্ধন কোণ বেশি হবে, আকার যার বড় তার বন্ধন কোণ কম হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, তোমরা আমাদেরকে এক্সামের কথা বলতেছো না, এক্সাম নেওয়া হবে, সমস্যা নেই। আগে আমরা হচ্ছে যে আরো কয়েকটা চ্যাপ্টার শেষ করি, টানা তোমাদের এক্সাম নিব। আমার ওয়েবসাইট যেটা এক্সামের জন্য যে আমার ওয়েবসাইটটা তৈরি হইতেছে, এক্সামের জন্য তৈরি হওয়ার ডেডিকেটেড আমার একটা ওয়েবসাইট আছে, তোমাদেরকে দেখাই। এক্সামের জন্য আমার ডেডিকেটেড একটা ওয়েবসাইট আমি তৈরি করতেছি, এটাতে আমি অনেক টাকা খরচ করছি, ঠিক আছে। সো অনুবীক্ষণ.com বলে এক্সামের জন্য আমি ডেডিকেটেড একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এটা হচ্ছে আমার এক্সামের জন্য তৈরি করা ওয়েবসাইট। এইটার পিছনে ডাটাবেস তৈরি হইতেছে, এইটাতে আমরা প্রশ্ন ইনপুট দিয়ে টেস্টিং ফেজে আছি, ঠিক আছে। আগামী 15 দিনের মাঝখানে আমরা টেস্টিং ফেজ পার করে এটা লাইভ ভার্সনে নিয়ে চলে আসবো। তো এইটা লাইভ ভার্সন আনার পরে এটার বাগগুলো ফিক্স করার পরে, এটা সব ধরনের বাগ ফিক্স করার পর আমরা যেই পরীক্ষার জন্য যে সিস্টেমটা নিয়ে আনবো, এইটা দিয়ে আমি তোমাদের সমস্ত পরীক্ষা নিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। এইটা নিয়ে আমি সমস্ত পরীক্ষা নিয়ে ফেলতে পারবো। বাট এটা যতদিন না লাইভ হচ্ছে ততদিন তোমরা যারা আমার পেইড বেসে আসো, যারা আমার ফ্রি স্টুডেন্ট আছে, কাউকে আমি সার্ভিস দিতে পারছি না। বিকজ আমার যে ব্যক্তিগত ওয়েবসাইট যেটা আছে বিদ্যার্থীতে আমরা কোনো এক্সাম সিস্টেম রাখি নাই। বিদ্যার্থীতে আমাদের এমনিতেই এত জিনিসপত্র আছে, এর ভিতরে আমার ব্যাক ইন্ডে এত জিনিসপত্র আছে, আর এত বড় বড় কোর্স রান করতেছি এটাতে। সো এর কোর্সের ক্লাসগুলা মেইনটেইন করতে যে এখানে আমি কোনো এক্সাম সিস্টেম রাখি নাই, হ্যাঁ। যে এর ভিতরে অনেক ফিচার্স অ্যাড হচ্ছে, এর ভিতরে যদি আমি আবার এক্সাম নিয়ে আনি তাহলে আমার ওয়েবসাইটটাই বেশ ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমি এক্সামের জন্য আলাদা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এইটা আমাদের আলাদা একটা স্টার্ট আপ হবে। এখানে আমরা এসএসসি থেকে বিসিএস পর্যন্ত সবার এক্সাম নিব, ঠিক আছে। সো এইটা নিয়ে কাজ করব, প্যারা নাই। বাট আপাতত তোমাদের এইটা ডেভেলপ না হওয়া পর্যন্ত কোনো এক্সাম নিতে পারতেছি না। আচ্ছা, পরে আসো, এবার দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করি। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউ এর ভিতরে প্রথমেই আসো আমরা একটু দেখি, এগুলো আমরা করছি। বলছে sp2 সংগঠিত হয় কোনটায়? দেখো দিনাজপুর বোর্ড 23-এ আসছে। সো দেখো কার্বন ডাইঅক্সাইডে আমরা জানি হচ্ছে sp সংকরণ হবে, কারণ কি দুইটা সিগমা বন্ড, এখানে আমাদের দুইটা সিগমা বন্ড একটা লন পেয়ার মানে হচ্ছে sp2, এখানে আমাদের তিনটা সিগমা বন্ড মানে হচ্ছে sp2। তার মানে দেখো 2 এবং 3 এটা আসে আমার কারেক্ট আনসার। আমরা অলরেডি শেখাইছি না এগুলা? এটা আমরা অলরেডি শেখাইছি না? হ্যাঁ, ক্লাসের পাশাপাশি স্লাইড পিডিএফ এটা আমাদের এই 2-3 দিনের ভিতরে আমাদের নেক্সট ভার্সন লঞ্চ হবে। নেক্সট ভার্সন লঞ্চ যখন হবে তখন প্রত্যেকটা ক্লাসের সাথে তার পিডিএফ ওই ক্লাসের পাশেই অপশন থাকবে। এটা নিয়ে আমার কাজ চলতেছে। ওয়েবসাইটে তো অনেক টাকা খরচ হয় এবং এটা ডেভেলপার টিম দিয়ে কাজ করাতে হয়। তা আমার যে টেকনিক্যাল টিম আছে ওদেরকে দিয়ে ভার্সন বাই ভার্সন কাজ করাচ্ছি, পরের ভার্সনে এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের এইগুলা ডিমান্ডগুলো নিয়ে আমরা কিন্তু আপডেট করতেছি, পরের ভার্সনে অ্যাড হয়ে যাবে, ক্লাসের পিডিএফ গুলা পরের ভার্সনে অ্যাড হয়ে যাবে। ওকে, আসো। বলছে দেখো পরের কোশ্চেন, বলছে যে হাইব্রিডাইজেশনের বন্ধন কোণ উভয়ই সঠিক কোণটিতে। তো খেয়াল করো,
আমাদের এই যে BF3 এইটাতে আমাদের sp3 সংকরায়ন হয়, যে ক্ষেত্রে বন্ধন কোণ 120 ডিগ্রি হয়। অলরেডি আমরা দেখছি, সো আমরা অলরেডি দেখছি এটা, তো দেখছি বলে আমরা এটা জানি অলরেডি। বাকিগুলো দেখো একটাও ঠিক নাই। বলছে দেখো বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি। আমরা জানি CH4 এখানে 109.5 আসে, অ্যামোনিয়াতে 107 আসে, পানিতে কত আসে ভাইয়া? পানিতে আসে হচ্ছে 104.5, আর H2S এ আসে হচ্ছে 92। তাহলে সঠিক ক্রম এই সাইড থেকে আসে, বি নাম্বার। আমরা ওই যে আগে যেগুলো মুখস্থ করছি, আগে আমরা যেটা মুখস্থ করছি ওটা থেকে আসছে। ওকে, পরে আসছে বলছে দেখো A2X যৌগের ক্ষেত্রে কি হয় ভাইয়া? A2X যখনই এটা আসবে, এটা আসলে H2O এটার সাথে সম্পর্কিত, তার মানে A2X মানেই হচ্ছে H2O। H2 এর জন্য আমরা কি পাইছিলাম? বন্ধন কোণ 104.5 পাইছিলাম, অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন পাইছিলাম। তার মানে খেয়াল করো, বন্ধন কোণ 104.5 আর মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে কত? 2 জোড়া, মানে অণুতে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে A2X এইটার ক্ষেত্রে সংকরায়ন পাইছিলাম sp3, তার মানে কত আসবে টোটাল মিলে আমাদের 1 2 3 তিনটাই আসবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার, তিনটা আসবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ইয়েস, তো আমরা 1 2 3 হবে কারেক্ট আনসার, এটা না। ওকে, পরে বলছে দেখো পানির অণুতে এখানে আমাদের HOH এর বন্ধন কোণের মান কত? আমরা এই যে পানির অণুতে বন্ধন কোণের মান দেখছিলাম, মনে আছে? 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, 104.5 ডিগ্রি হয়, এটা আমরা দেখেছিলাম। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এরপরে আসো পরেরটা দেখি। কোনটিতে গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিড? ভাইয়া ত্রিকোণাকার মানে কি? এখানে 3টা পয়েন্ট। দ্বিপিরামিড মানে কি? 2টা পয়েন্ট, মানে 3 আর 2 5। 5 পয়েন্ট হলে আমাদের স্টেরিক নাম্বার 5 হয়, বা স্টেরিক নাম্বার 5 হলে sp3d সংকরায়ন। কোনটা জানি? ওই যে PCl5 এ আমাদের sp3d সংকরায়ন আসছিল, মনে আছে? PCl5 এ আমরা sp3d সংকরায়ন পাইছিলাম, PCl5। গ্রেট। এবার বলছে দেখো কোন জোড়ার মধ্যে আকৃতির বৈসাদৃশ্য বিদ্যমান? আকৃতির বৈসাদৃশ্য এখানে যে কয়টা আছে প্রত্যেকটা দেখবা সেম সংকরায়ন এবং আকৃতি সেম সংকরায়ন, আকৃতি সেম। বাট সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এটাই যদি তাকাও, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন, সো একটা সিগমা একটা পাই, তার মানে এটা sp সংকরায়ন। এখানে সালফার ডাইঅক্সাইডে ডাবল বন্ড, এখানে কিন্তু এক জোড়া লন পেয়ার আছে, তাহলে একটা সিগমা, তাহলে এখানে আমার টোটাল মিলে 3 আসবে, 3 আসলে sp2, 3 আসলে কি? sp2, তাহলে একটা sp আর একটা হচ্ছে sp2। ক্লিয়ার করতে পারছি? ওকে, এবার বলছে দেখো H2S অণুর আকৃতি কৌণিক হওয়ার কারণ কি? ভাইয়া H2S অণুর আকৃতি কৌণিক হওয়ার কারণ হইতেছে এখানে আমাদের অণুতে হাইড্রোজেন বন্ধন নাই, এটা একটা কারণ, এটা ঠিক আছে। এবার বলছে দেখো সালফার অণুতে মুক্ত জোড় ইলেকট্রন নাই, বাট সালফার অণুতে তো মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে 2 নাম্বারটা সঠিক না, মুক্ত জোড় ইলেকট্রন আছে। আর বন্ধন কোণ 180 এর চেয়ে কম, এটাও কারেক্ট আনসার, বিকজ 180 এর চেয়ে কম হওয়ার কারণে এটা কৌণিক হয়েছে। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার বলছে দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড যেটা আছে PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত এবং বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? তো দেখো ফসফরাসের টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে আমার 5টা, ফসফরাসের টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে আমার 5টা। তো এখানে আমাদের ফসফরাসের টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে আমার 5টা। 5টার ভিতরে ভালো করে খেয়াল করলে দেখবা যে ক্লোরিন 3টার সাথে 3টা বন্ধন জোড় ইলেকট্রন থাকে, আর এক জোড়া ইলেকট্রন মাথার উপর থাকে। তাহলে লন পেয়ার একটা আর বন্ড পেয়ার 3টা না? লন পেয়ার একটা, বন্ড পেয়ার 3টা, এটা কিন্তু আমরা অলরেডি আগে দেখে আসছি। সেটাই দেখো ডি নাম্বারে আছে, লন পেয়ার একটা, বন্ড পেয়ার 3টা। এবার বলছে দেখো পাই বন্ধন গঠিত হয় কখন? আমরা দেখছিলাম পাই বন্ধন গঠিত হয় 2টি পি অরবিটালের মাঝখানে, আমরা দেখছিলাম। এবং 2টি পি অরবিটালের মাঝখানে যখন পাশাপাশি অধিক্রমণ ঘটে তখন আমার পাই বন্ধন গঠিত হয়। তাহলে এটা এ নাম্বারে আছে, আমরা দেখছিলাম আগে। ওকে, বলছে দেখো হিরোক এবং গ্রাফাইট, এটার ক্ষেত্রে খেয়াল করো হিরোক এবং গ্রাফাইট, এই হিরোক এবং গ্রাফাইট, একটা হচ্ছে গ্রাফাইটের হিরোকের ক্ষেত্রে sp3 সংকরিত হয়, গ্রাফাইট হচ্ছে sp2 সংকরিত হয়। তো হিরোক এবং গ্রাফাইট উভয়ই হচ্ছে কার্বন দিয়ে গঠিত এবং উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, ঠিক আছে? বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন।
দুইটা সংকরায়ন তো সেম না। হিরোকের সবসময় মাথায় রাখবা, হিরোকের সংকরায়ন হচ্ছে sp3 আর গ্রাফাইট যেটা আছে এইটা সংকরায়ন হচ্ছে sp2। sp2 সংকরায়ন যখন হয় তখন এখানে আমার একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে কয়টা, একটা, মানে একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকার কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, বাট হিরোক বিদ্যুৎ পরিবহন করে না। সো এখানে আমাদের গ্রাফাইট একটা ইলেকট্রন মুক্ত থাকায় বিদ্যুৎ পরিবহন করে, এটা মাথায় রাখবো, গ্রাফাইট হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহন করে। ওকে, গ্রেট। পরে বলছে দেখো H2S যৌগে বিদ্যমান বিকর্ষণ বল, এই লিখন বলছে যে 25-এর প্রশ্নগুলা নাই স্লাইডে, 25-এর প্রশ্নগুলো আমি এখনো হাতে পাইনি, 25-এর প্রশ্নগুলো আমি এখনো হাতে পাইনি। 25-এর প্রশ্নগুলো হাতে পেলে 25-এর প্রশ্নগুলো আলাদা করে সলভ করাই দিব, প্যারা খায়ও না। আমার তো একটা টিম আছে, ওরা হচ্ছে যে স্লাইডের কাজ করে, সো ওদের দিয়ে এগুলা করাই। 25-এর প্রশ্ন এখনো মার্কেটের থেকে আমি হাতে পাই নাই। তোমাদের জন্য টেস্ট পেপার বের হবে, তারপরে না আমি 25-এর প্রশ্ন হাতে পাবো, তার আগে 25-এর প্রশ্ন আমি কই থেকে পাবো? আমি আকাশ থেকে করবো নাকি? বুঝো নাই? 25-এর প্রশ্ন এখনো হাতে পাইনি, হাতে পাইলে তারপরে বলতে দেখো H2S যৌগে বিদ্যমান বিকর্ষণ বল কোনটা? H2S যৌগে আমাদের সালফারে আমাদের লন পেয়ার থাকে, তাহলে লন পেয়ার থাকলে এখানে আমি বন্ড পেয়ার উপাই, লন পেয়ার উপাই, আবার লন পেয়ার উপাই, ঠিক আছে? H2S যৌগে যেহেতু আমরা দুই জোড়া লন পেয়ার পাচ্ছি, এই জন্য আমরা লন পেয়ার উপাই, তাহলে আমরা H2S যৌগে 3 ধরনের ইয়াই পাচ্ছি। ওকে, এবার দেখো আমাদের এখানে সিকিউ বলছে, তো সিকিউতে হ্যাঁ, হিরোক আর গ্রাফাইটের ক্ষেত্রে জাস্ট নর্মাল সংকরায়নটা মনে রাখলেই হয়েছে, এটা নিয়ে প্যারা খাওয়া লাভ নাই। হিরোক আর গ্রাফাইটের ক্ষেত্রে আর এর চেয়ে বেশি কিছু কখনোই প্রশ্নে আসে না, জাস্ট হিরোক আর গ্রাফাইটের সংকরণটা মনে রাখবা, এইটুকু মনে রাখলেই হয়েছে, আর কিছু লাগবে না। খেয়াল করো এখানে, ভালো করে খেয়াল করলে দেখবা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে এ যৌগ তৈরি হয় এটা আসলে পানি, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে ওয়াই যৌগ যেটা তৈরি হয় এটা আসলে অ্যামোনিয়া। এখানে ওয়াই এর সাথে HCl যোগ করে আমরা যে জেড তৈরি করি এটা অন্য কিছু একটা। বলছে এ এবং ওয়াই যৌগের সংকরায়ন বন্ধন কোণের তুলনা করো, তার মানে আমাদের এ আর ওয়াই যৌগ মানে পানি এবং অ্যামোনিয়া দুইটা যৌগের সংকরায়ন এবং বন্ধন কোণের তুলনা করতে হবে। তো আমরা পানির জন্য সংকরায়ন বের করে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তখন আমরা এখানে ভ্যাসপার থিওরি দিই, ভ্যাসপার থিওরি দিয়ে বন্ধন কোণ আমরা 104.5 পাই, এটার ব্যাখ্যা অলরেডি আমরা করছি। সেম ফর অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে আমরা কি করি, আগে সংকরায়ন বের করি, এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে, ভ্যাসপার থিওরি দিয়ে বন্ধন কোণ 107 এটা আসে, এটা আমরা বের করি। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা পারবো না, এতক্ষণ আমরা যা শিখে আসলাম ওইটাই দেখো প্রশ্নে আসছে। ওকে, গ্রেট। পরে বলছে দেখো POCl3 এবং NO3- এর সংকরায়নের প্রক্রিয়া নির্ণয় করো। তাহলে আমরা ওই যে সেম জিনিস POCl3 এর যে সংকরায়ন বের করেছিলাম, NO3- এর সংকরায়ন যেভাবে বের করেছিলাম ওইভাবে সংকরায়ন বের করে দেখাই দিব। বুঝতে পারছো? তুমি চাইলে ওই যে 1/2 × V + M - C + A এই পদ্ধতিতেও করতে পারো, আবার স্টেরিক নাম্বার পদ্ধতিতেও করতে পারো, করলেই হয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেম ফর এটা, এখানে তুমি এই সেটে প্রথমে দেখো আমাদের অ্যালকেন আছে, অ্যালকেনের সাথে ক্লোরিন সংযোজন করে আমরা অ্যালকাইল হ্যালাইড পাইছি, অ্যালকাইল হ্যালাইডকে আমরা অ্যালকোহলিক মিডিয়ামে বিক্রিয়া করে এখানে আমরা অ্যালকিন পাবো, ঠিক আছে? অ্যালকিন পাবো। তো অ্যালকিন যেটা পাবো, অ্যালকিন মানে ওই যে যৌগ যেটা আসতেছে আমাদের ওই জায়গায়, পি যৌগের গঠন অরবিটাল সংকরণের আলোকে বর্ণনা করো। পি যৌগ এইটা আমার পি যৌগ হবে। তো এই জায়গায় যে অ্যালকিন যেটা পাবো, এই যৌগের গঠন অরবিটাল সংকরণের মাধ্যমে আলোকে বর্ণনা করতে হবে, মানে আমরা ওখানে অ্যালকিন যেটা আসবে অ্যালকিনের ক্ষেত্রে গঠন অরবিটাল ব্যাখ্যা করতে হবে। তো অ্যালকিনের জন্য আমাদের এখানে CH2 ডাবল বন্ড CH2 আসবে, তাহলে আমাদের দেখাইতে হবে একটা হচ্ছে পাই অরবিটাল আছে যেটা অসংকরিত অবস্থায় থাকবে, আর বাকিগুলো আমার সংকরিত অবস্থায় থাকবে। তো এইটা হচ্ছে আমার ওই যে sp2 সংকরায়ন যেটা হবে, sp2 সংকরায়ন জাস্ট দেখাতে হবে, তাছাড়া কিছুই না। তো মোটামুটি আজকের মতো আমাদের এই পর্যন্তই। আমিও টানা 2 ঘন্টা ধরে বকতেছি, আমার আর বকতে ভালো লাগছে না, সো
এই চ্যাপ্টারে এছাড়া যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানায়ও। আমি তোমাদের দেখো, আমি যখন 10 মিনিট স্কুলে একাডেমিক ক্লাস নিতাম তখন মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপর 10 মিনিট স্কুলে দেখো 10 মিনিট স্কুলে থাকা অবস্থায় আমি যখন একাডেমিক ক্লাস নিতাম, তো একাডেমিক ক্লাসে তোমার মৌলের পর্যাবৃত্তের উপর প্রায় 25টা ক্লাস নিয়েছি। 25টা ক্লাস মানে ধরো যে প্রায় 40-45 ঘন্টার ক্লাস। তো 40-45 ঘন্টার ক্লাস ওখানে থাকা অবস্থায় নেওয়ার পরে এরপরে আমরা অ্যাডমিশন পড়ানো শুরু করি। অ্যাডমিশনে এইটার উপরে তো মোটামুটি 4 ঘন্টার ক্লাসেই টোটালটা শেষ করা হয়, 4 ঘন্টা 4.5 ঘন্টার ক্লাস। এরপরে তোমাদের ওয়ান শট ক্লাস যেগুলো আছে, ওয়ান শট ক্লাসগুলো নেওয়া হয়েছে, ওয়ান শট ক্লাসগুলোতে ওইভাবে শেষ করা হয়। তারপরে 10 মিনিট স্কুলে পড়ানোর পরে এই তোমাদেরকে অনেকটা লেন্দি করে পড়াইলাম, বুঝতে পারছো? লেন্দি মানে কি, 4টা ক্লাস নিয়েছি, 4টা ক্লাস প্রায় 8 ঘন্টার কাছাকাছি। সো এই 8 ঘন্টার ক্লাসে তোমার বোর্ড পরীক্ষার জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমি খুব সহজবোধ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, যেগুলো তুমি যদি ধরে ফেলতে পারো আমার সাথে একবার আর নিজে নোট করে পড়তে পারো আর কখনো তোমার ভুল হবে না। সো আশা করছি টোটাল ক্লাসটা তুমি খুব ভালো করে পড়বা, ঠিক আছে? ভালো করে পড়বা। কোনো বিষয়ে যদি তোমার এখনো গ্যাপ থাকে, কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে আমাকে জিজ্ঞেস করো, আমরা চেষ্টা করব। আমরা নেক্সট ক্লাস থেকে অর্গানিক কেমিস্ট্রি শুরু করব, ওকে? নেক্সট ক্লাস থেকে অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। নেক্সট দিন তোমাদের সাথে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।